তো আজকে আমরা নতুন পেপার স্টার্ট করছি। স্ক্রিন শেয়ার করে দিই এখান থেকে। হুম। হুম। দেখো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? হুম হুম। হ্যাঁ। ক্লিয়ার আছে? ওকে। আচ্ছা, এই আমরা স্টার্ট করলাম আজকের আরআরবি পিও লেভেলের গাইডলি বান্ডেল পিডিএফ থেকে এগোচ্ছি। আচ্ছা, খবরদার সবাইকে একটা কথা বলি, এই মানে ভিডিওস গুলোর লিংক যেন কারোর কাছে না যায়, কারণ হচ্ছে এগুলো কিন্তু গাইডলির পেড কন্টেন্ট, আমি তোমাদেরকে ফ্রিতে করাচ্ছি। হ্যাঁ, এটা কাইন্ড অফ, কিন্তু আমি বলেই রাখি, ইটস ইটস কাইন্ড অফ পাইরেসি। এটা যদি কোনোভাবে যদি লিক হয় বা তাতে কোনো রকম যদি প্রবলেমস কিছু হয়, তাহলে কনসিকুয়েন্সেস আমার উপর আসবে। কারণ দেখো যেহেতু আমি পারচেস করেছি, দেখো আমার ইমেল আইডিটা কিন্তু এখানে ইয়ে করা আছে, থাম্বনেল করা, এই তোমার ওয়াটারমার্ক করা আছে, ঠিক আছে? তো গাইডলি কিন্তু ঠিক ধরে নেবে আমাকে, এবং সেক্ষেত্রে কি কনসিকুয়েন্সেস হতে পারে, আমার এগেনস্টে কোনো পেনাল্টি লাগাবে নাকি কোনো মনিটারি পেনাল্টি বা কি হবে না হবে আমি নিজেও জানি না, ঠিক আছে? কখনো জানি না কি হয়। তবে এগুলো কিন্তু ন্যাচারালি পাইরেসি কন্টেন্ট হিসেবে হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের বেনিফিটের জন্য করছি, তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ এগুলো লিঙ্ক কাউকে শেয়ার না করো। তোমাদের মধ্যে তোমরা যতবার খুশি ভিডিও দেখো, প্র্যাকটিস করো, বাট সদয় হয়ে কোনো শুভাকাঙ্ক্ষীকে গিয়ে তুমি শেয়ার করতে যেও না যে এরকম এরকম হচ্ছে। তো এখানে ভালো। দেখো, 40টা কোয়েশ্চেনের তোমার আছে, সেট আছে, ঠিক আছে? 40টা কোয়েশ্চেন টোটাল সেট আছে, এবং আরআরবি পিও আরআরবি ক্লার্কে প্রিলিমসে 40টা করে কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তো এগুলোর আমি পুরো বাঞ্চ বানিয়ে রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে? তো দেখো কি কি কোয়েশ্চেন আছে। প্রথমে দেখো 1 নম্বর, আচ্ছা তার আগে বলো, কোয়েশ্চেন তোমরা ভালো করে রিড করতে পারছো, সেন্টেন্স গুলো ভালো করে পড়তে পারছো? আগে সেটা একটু কনফার্ম করো আমাকে। হুম হুম হুম। হ্যাঁ, মোটামুটি পারছি। আর একটু বলো। বড় হলে ভালো হয়, কিন্তু ঠিক আছে। ও তুমি আমরা জুম জুম করে নাও। এরকম হলে হ্যাঁ জুম করে নেবো, এটাই হ্যাঁ, করবো। জুম করতে পারবে, ওটাই হ্যাঁ বলতে হ্যাঁ চাইছি। হ্যাঁ। ওকে, এবার দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা একটু জুম করে নিতে পারো যদি দেখতে অসুবিধা হয়। দেখো বলছে 8 persons ABCDEFGH লিভ অন 4 different floors of a 4 story বিল্ডিং। মানে 4 তলা বিল্ডিং আছে, 8 জন আছে, এবং 4 তলা বিল্ডিং এর 4টে স্টোরিতে 4টে ফ্লোরে 8 জন মিলে থাকছে। লোয়ার মোস্ট ফ্লোর ইজ নাম্বার 1। আচ্ছা দেবাঞ্জন, তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করব, তোমার ফাউন্ডেশন পুরো কমপ্লিট আছে তো? কারণ তাহলে সেই হিসেবে কিন্তু প্রিলিমস। প্র্যাকটিস কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ প্রিলিমস হ্যাঁ, লেভেলের বলছি। প্রিলিমসটা আছে, হ্যাঁ। হুম আচ্ছা। হুম। ওকে, দেখো ফাউন্ডেশন হচ্ছে প্রিলিমস মেন্সের জন্য অলমোস্ট সেম, মেন্সে দু একটা কন্টেন্ট টপিক ছাড়া আর কিছু আলাদা নেই। হ্যাঁ, ওই ক্রিটিক্যাল রিজনিং এর দুটো সেকশন ছাড়া আলাদা করে আর কিছু নেই। বাকি কনসেপচুয়াল জায়গাটা মেন্সেও যা প্রিলিমসেও তাই। মেন্সের শুধু কোশ্চেন লেভেল আলাদা, প্রিলিমসের কোশ্চেন লেভেল আলাদা, এটাই ডিফারেন্স। কিন্তু যে কনসেপ্ট দিয়ে সলভ হবে, কনসেপ্টটা কিন্তু পুরো সেম। কনসেপ্ট ঠিক থাকলে তুমি সবই ধরতে পারবে আস্তে আস্তে। তো করি, লোয়ার মোস্ট ফ্লোর নাম্বার 1 অ্যান্ড অ্যাবভ 1 নাম্বার 2, এরকম করে বলা আছে, মানে 1 থেকে 4 অব্দি তোমার হচ্ছে ফ্লোর গুলো নাম্বারিং করা আছে। নোট দিয়ে দিয়ে দেখো আমাকে বলেছে কি, ইচ ফ্লোর হ্যাজ 2 ফ্ল্যাটস, ফ্ল্যাট এক্স অ্যান্ড ফ্ল্যাট ওয়াই। তো ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট বেসড কোয়েশ্চেন। এতদিন আমরা শুধুমাত্র ফ্লোর বেসড করেছিলাম, ফ্ল্যাট বোধহয় করিনি, তাই না? ফ্ল্যাট করিনি তো না শ্রেয়াস না তানুরুবা? ফ্ল্যাট না। করিনি, এটা প্রথম ফ্ল্যাট বেসড কোয়েশ্চেন করতে চলেছি। ভালো করে দেখবে। Each floor has 2 flats, flat X and flat Y, where flat X is exactly west of flat Y। তার মানে কি বলেছে, ফ্ল্যাট এক্স থাকবে এবং ফ্ল্যাট ওয়াই, দুটো ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট এক্স আর ফ্ল্যাট ওয়াই, আর এক্স হচ্ছে ওয়াই এর ওয়েস্ট সাইডে থাকবে এরকম। তাহলে আমি প্লটিংটা এঁকে নিই, কেমন করে হবে দেখ। এই 4, 3, 2, 1, এটা হচ্ছে 4খানা ফ্লোর হলো, প্রতিটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে। এই একটা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট, এরকম ভাগ করে দিলাম। এটা ধরে নাও এক্স, এটা ধরে নাও ওয়াই, দুটো ফ্ল্যাট আছে। আর একটা প্রজেকশনের জন্য পাশে এঁকে নিচ্ছি, একটা হয়ে গেল এক্স, আর একটা হয়ে গেল ওয়াই। এই মাঝখানে এই যে উঁচু করে দাগ দিয়ে দিচ্ছি, মানে এটা হয়ে গেল দুটো প্রজেকশনের মাঝখানে তফাৎ, বেরিয়ে এই এই সাইডটা একটা প্রজেকশন, এই সাইডটা একটা প্রজেকশন, এরকম করে গেছে। আরো প্রজেকশন লাগলে এই যে দাগ দিয়ে রেখেছি এখান থেকে এগিয়ে নেবে। তো বুঝতেই পারছো প্রতিটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, পার ফ্লোরে 2 জন করে থাকছে, তাহলে টোটাল 4 দুগুণে 8 জন থাকবে। এটা গেল গল্প, ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে, ফ্ল্যাট ওয়াই অফ ফ্লোর নাম্বার 2 ইজ ইমিডিয়েটলি অ্যাবোভ ফ্ল্যাট ওয়াই অফ ফ্লোর নাম্বার 1। মানে ফ্লোর 2 এর যে ফ্ল্যাট ওয়াই, মানে ফ্লোর 2 এর ফ্ল্যাট ওয়াই কোনটা, এইটা। এটা বলেছে ফ্লোর 1 এর ফ্ল্যাট ওয়াই এর একদম উপরে থাকবে। তো এটাই কমন ব্যাপার, ওরকম করেই ফ্ল্যাট গুলো তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? এরিয়া অফ ইচ ফ্ল্যাট অন ইচ ফ্লোর ইজ ইকুয়াল, মানে হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটের যে তোমার এরিয়াটা, অর্থাৎ টোটাল এরিয়া, সেটা সেম থাকে। ভালো কথা, চলো। বলছে only 2 person live on each floor and only 1 person live in each flat। মানে প্রত্যেকটা ফ্ল্যাটে, এই এক একটা ফ্ল্যাট এক্স আর ওয়াই, এক একটা ফ্ল্যাট, প্রতি ফ্ল্যাটে একজন করে থাকবে। তো প্রতি ফ্ল্যাটে যদি একজন করে থাকে, তাহলে যথারীতি প্রত্যেকটা ফ্লোরে কজন করে থাকছে, 2 জন করে থাকছে।
এগুলো এখানে ডিটেলসে বলে রেখেছে। এইখান থেকে শুরু হচ্ছে ক্লু। যদি দেখতে অসুবিধা হয় সবাইকে বলছি জুম করে নিও। বলছে only two floors between B and C, but both doesn't live on the same type of flat. মানে কি বলেছে, বি আর সি এর মধ্যে দুটো ফ্লোর থাকবে এটা বলেছে, কিন্তু দুজনে হচ্ছে উল্টো উল্টো ফ্ল্যাটে থাকবে, এরকম করে মার্ক করেছে উল্টো ফ্ল্যাটে। তার মানে কি, ধরো কথার কথা, বি যদি ফ্ল্যাট এক্স এ থাকে তাহলে এক ঘর দু ঘর বাদে সি থাকবে ফ্ল্যাট ওয়াই এ, আবার বি যদি ফ্ল্যাট ওয়াই এ থাকে তাহলে এক ঘর দু ঘর বাদে সি থাকবে ফ্ল্যাট এক্স এ। এরকম বোঝা গেল যে বি যদি ফ্ল্যাট এক্স এ থাকে তাহলে সি ফ্ল্যাট ওয়াই এ থাকবে, বা উল্টোটা, সি যদি ফ্ল্যাট এক্স এ থাকে তাহলে বি ফ্ল্যাট ওয়াই এ থাকবে। এটা গেল গল্প। জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সিজ ফ্ল্যাট, মানে সি যেখানে থাকছে, জি যেখানে থাকছে, জি হচ্ছে সি এর ইমিডিয়েটলি অ্যাবভ থাকবে, এটা হচ্ছে বোঝা গেল, ভালো কথা। এবার একটা জিনিস ভালো করে বুঝবো, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু এখানে ফ্ল্যাট আর ফ্লোর দুটো কেস আছে, তাই আমাকে মাথায় রাখতে হবে যে যে বললো জি ইমিডিয়েটলি অ্যাবভ সি, দুটো জিনিস হতে পারে। এক হতে পারে ধরো সি এর ফ্ল্যাট এটা, জি এক্স্যাক্টলি সি এর ফ্ল্যাটের উপর আছে, এক এরকমও হতে পারে। অথবা ধরো সি ধরো ফ্ল্যাট একটা ফ্ল্যাটে আছে, ধরো ফ্ল্যাট এক্স এ আছে, সি দেখা যায় ফ্ল্যাট এক্স এ আছে, তো জি ইমিডিয়েটলি অ্যাবভ কিন্তু এই পাশের ফ্ল্যাট ফ্ল্যাট ওয়াইও থাকতে পারে, এটাও কিন্তু ইমিডিয়েটলি অ্যাবভ হচ্ছে কিন্তু অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছে, বোঝা গেল? তাই এখানে দু রকম সম্ভাবনাকেই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। গট ইট? হুম 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 তাহলে একটা জিনিস দেখো ক্লিয়ার হচ্ছে, সি এর ওপরে জি রাখার জন্য একটা জায়গা চাই। তো এখানে প্রজেকশনটা কিরকম করে করতে পারতাম, এক আমি সি কে হয় এখানে রেখে এক ঘর দু ঘর বাদে বি এখানে আনতে পারতাম, অথবা সি কে নিচে রেখে এক ঘর দু ঘর বাদে বি করতে পারতাম। এবার সি কে যদি চারতলায় রাখি তাহলে চারতলায় সি কে একবার এক্স এ রাখতে পারতাম, একবার ওয়াই এ রাখতে পারতাম, কিন্তু সি কে তো চারতলায় রাখা যাবে না, কারণ সি এর উপরে জি রাখতে হবে, তাই সি কে আমি রাখবো কেবলমাত্র একতলায়। আর যেহেতু দুটো ফ্লোরের গ্যাপ রেখে বি রাখতে হবে, তাই একতলা ছাড়া দুতলা বা তিনতলায় রাখলে পরে দুটো ফ্লোরের গ্যাপও থাকবে না, অর্থাৎ সি এর একটাই চান্স একতলায় থাকবে। এবার একতলায় একবার ফ্ল্যাট এক্স এ রাখছি, একবার ফ্ল্যাট ওয়াই এ রাখছি। দু ঘর বাদ দিয়ে বি বলেছিল, আর বি কি হবে, অন্য ফ্ল্যাটে থাকবে, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে বি এখানে ওয়াই ফ্ল্যাটে করে দাও, আর এখানে এক ঘর দু ঘর বাদে বি তোমার হচ্ছে এক্স ফ্ল্যাটে করে দাও। আপাতত এই ক্লুটাকে প্লটিং দিলাম, এবার দেখা যাক কি করছে। হুম হুম Number of floors below G is same as number of floors above D, মানে জি এর নিচে যতগুলো ফ্লোর থাকবে ডি এর ওপরে ঠিক ততগুলোই ফ্লোর থাকবে, এটা বলে রেখেছে। এবার একটা জিনিস দেখো ক্লিয়ার, জি আর যাই হোক আর তাই হোক এই তোমার ফ্লোর টু তেই থাকবে, কারণ সি এর ইমিডিয়েটলি অ্যাবভ জি থাকবে বলেছে, তো জি ফ্লোর টু তেই থাকবে, এটা তো কনফার্ম। তাতে ফ্ল্যাট এক্স এ থাকবে বা ফ্ল্যাট ওয়াই তে থাকবে, ফ্লোর টু তে থাকবে, এটা কনফার্ম, হ্যাঁ কি না? হুম হুম এবার জি এর নিচে কটা ফ্ল্যাট থাকছে, একটা, হুম আর ডি এর উপরেও তাহলে একটা ফ্ল্যাট থাকবে, তাহলে একটা ফ্ল্যাট ছেড়ে আমি বলতে পারি যে ডি তাহলে এখানে চলে আসবে থার্ড হুম ফ্লোরে। ফ্ল্যাট এক্স বা ফ্ল্যাট ওয়াই সেটা পরে দেখছি, ফ্লোরটা তো কনফার্ম হলো যে ফ্লোর হুম ডি, ডি থাকবে থার্ড ফ্লোরে, জি থাকবে সেকেন্ড ফ্লোরে। ফ্ল্যাট কোনটা হবে সেটা পরে পড়ে পড়ে আমরা দেখে নিচ্ছি। এবার বলছে এ লিভস টু দ্য ইস্ট অফ ডি, মানে ডি এর পূর্ব দিকে, অর্থাৎ ডি যদি এরকম থাকে তাহলে ডি এর ইস্টে থাকবে এ। তাহলে এখান থেকে একটা বড় জিনিস পেয়ে গেলাম কি, ডি যদি থার্ড ফ্লোরে থাকে তাহলে ডি কে অবশ্যই ফ্ল্যাট এক্স এ রাখতে হবে, কারণ হুম, ফ্ল্যাট ওয়াই এ রাখলে তার পাশে এ করার জায়গা থাকবে না। না তাহলে এখানে এখানে আমি এ কে এরকম জায়গায় প্লট করবো, হয়ে গেল। দেখো অটোমেটিক আমি ফ্ল্যাট গুলো কনফার্মেশন পেয়ে যাচ্ছি। হুম হুম অনলি ওয়ান ফ্লোর ইজ বিটুইন এ অ্যান্ড এইচ, তাহলে এ আর এইচ এর মধ্যে একটা ফ্লোর থাকবে, তাহলে এ এর পর এক ঘর বাদ দিয়ে, আচ্ছা সরি, ডি কে আর এ কে এখানেও প্লট করে দেওয়া দরকার আছে, এখানেও দরকার আছে, দুটো প্রজেকশন নিয়ে চলবো। আচ্ছা এবার কি বলেছিল, অনলি ওয়ান ফ্লোর বিটুইন এ অ্যান্ড এইচ, এ আর এইচ এর মধ্যে একটা ফ্লোর আছে, তাহলে এরপর এক ঘর উপরে তো জায়গা নেই, তাহলে এক ঘর বাদে নিচে এইচ একটাই জায়গা পড়ে আছে, এখানে বসাবো, আর এখানে এক ঘর বাদ দিয়ে এইচ একটা জায়গা পড়ে আছে এইখানে বসাবো, যেটা সি অকুপাই করেছে সেখানে তো রাখতে পারবো না। বলছে হুম, এফ ডাজন্ট লিভ ইন দ্য সেম ফ্ল্যাট অ্যাজ এইচ, মানে এফ আর এইচ সেম ফ্ল্যাটে থাকবে না, অর্থাৎ এখানে ফ্ল্যাট ওয়াই তে এফ থাকবে ক্যান্সেল, আর এখানে ফ্ল্যাট এক্স এর মধ্যে এফ থাকবে ক্যান্সেল, এটা বোঝা গেল? কারণ ফ্ল্যাট এইচ তোমার মানে এইচ তোমার যে ফ্ল্যাটে থাকছে, এবার এখানে এইচ হচ্ছে ফ্ল্যাট ওয়াই এ থাকছে, তো যথারীতি আমার ফ্ল্যাট ওয়াই এ তে এফ রাখতে পারবো না, এফ কে কোথাও ফ্ল্যাট এক্স এ রাখতে হবে। আর এখানেও যথারীতি এইচ তোমার ফ্ল্যাট এক্স এ চলে এসছে, তাই এফ কে আমি ফ্ল্যাট এক্স এ রাখতে পারবো না, রাখতে হবে ফ্ল্যাট ওয়াই। হ্যাঁ তাহলে এখানে আরেকটা জিনিস কনফার্ম হয়, দেখো যদি ওয়াই তে যদি এফ কে না রাখি তাহলে এক্স কে রাখতে গেলে এফ কে হয় এখানে রাখতে পারবো অথবা আমি হুম এখানে হুম রাখতে হুম পারবো, হুম দুটো জায়গা। আবার একই ভাবে হয় আমি এফ কে এখানে রাখতে, এখানে যদি না রাখতে পারি তাহলে এফ কে হয় এখানে রাখতে পারবো অথবা এখানে রাখতে পারবো, কারণ এখানে তো জায়গা নেই, এটা হবে না। Okay, তো চলো আরো পড়ে দেখি কি বলছে। নো ওয়ান লিভস টু দ্য ইস্ট অফ ই, ই এর ইস্টে কেউ থাকে না। এবার ইস্টে থাকে না মানে কি হচ্ছে বলতো, ফ্ল্যাট এক্স এটা, ফ্ল্যাট ওয়াই এটা, হুম, ই এর ইস্টে কেউ থাকে না মানে ই কে আমাকে ডেফিনেটলি ফ্ল্যাট ওয়াই তে বসাতে হবে, তবেই তো ইস্ট পজিশনটা ব্লক হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, ব্লক হয়ে গেল।
তো ই কে যদি ইস্ট পজিশনে কেউ না থাকে এরকম করতে হয়, তাহলে এই ফার্স্ট প্রজেকশনে তো ই রাখার একটাই জায়গা এখানে বসাও। ই যদি এখানে বসে তাহলে জি রাখার একটাই জায়গা এখানে বসাও, আর এফ কে তুমি বাকি এখানে বসিয়ে দাও। হয়ে যাচ্ছে, ফার্স্ট প্রজেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে এখান থেকে, হ্যাঁ কি না বলো? বলো সবাই। হুম। কমপ্লিট হচ্ছে। বোঝা গেল নাকি অসুবিধা আছে কিছু, বলো? দাদা আরেকবার বলো এই লাস্টেরটা। ই কে ওই কি ইস্টে বসানো যাবে না নাকি, ওটা একটু বুঝতে পারলাম না। বলছি 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 বলছে নো ওয়ান লিভস টু দ্য ইস্ট অফ ই, মানে ই এর পূর্ব দিকে কেউ বসবে না, এটা বলতে গেছে, মানে ই এর পূর্ব দিকে কেউ বসছে না। তো একটা কথা আমাকে বলো, যদি ফ্ল্যাট এক্স আর ফ্ল্যাট ওয়াই এরকম যদি দুটো পাশাপাশি ফ্ল্যাট থাকে, তো ই কে, কথার কথা আমি যদি বসাই, দেখো আমি যদি ই কে বসিয়ে দিই আমি ফ্ল্যাট এক্স এ, এখানে যদি ই কে বসাই, তাহলে পূর্ব দিকে তো একটা জায়গা খালি আছে, এখানে কেউ না কেউ তো ডেফিনেটলি বসবে, হ্যাঁ কি না? হুম। অর্থাৎ ফ্ল্যাট এক্স এ আমি ই কে বসাতে পারবো না, এটা আমার বসবে না। কিন্তু আমি যদি ফ্ল্যাট ওয়াই তে ই কে বসাই, তাহলে দেখো পূর্ব দিক মানে তো বিল্ডিং শেষ, এখানে পূর্ব দিকে আর কেউ বসছে? কেউ বসছে এখানে? না। বসছে না। ওটাই আমাকে বলেছে নো ওয়ান লিভস টু দ্য ইস্ট অফ ই, ই এর পূর্ব দিকে কেউ বসবে না। অর্থাৎ ই এর পূর্ব দিকে কেউ না বসার মানে কি, ই এর পূর্ব দিকে কেউ না বসা মানে আমাকে ফ্ল্যাট ওয়াই তে ই কে রাখতে হবে, কারণ ফ্ল্যাট ওয়াই এর পর পূর্ব দিকে আর কোনো জায়গা থাকবে না। হুম। বোঝা গেল? হুম। ক্লিয়ার নাকি অসুবিধা আছে বলো? না না, ঠিক আছে। যেমন ধরো আমরা লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট ধরে রয়েছে, এরকম ধরে রয়েছে, যদি বলি নো ওয়ান সিটস টু দ্য লেফট অফ এ, মানে এর বাঁ দিকে কেউ বসছে না, তাহলে আমি একে কোথায় বসাবো? একে আমি ডেফিনেটলি লেফট কর্নারে একদম এদিকে বসাবো কিনা, যদি সবাই নর্থে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ বি, যদি এরকম বসে তাহলে কি বি কে আমি এখানে বসাবো, কারণ নর্থে দেখলে রাইট সাইডে আর কোনো জায়গা নেই বি এর রাইটে, তাই নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ বি মানে বি কে একদম এক্সট্রিম রাইটে বসাবো। ঠিক এই লজিকটাই এখানেও ফলো হচ্ছে, বোঝা গেল? ঠিক আছে। ওকে। সি এর তাহলে উপরে তো জি বলেই ছিল। তাহলে হয়ে গেছে। এখানে ই ই তাহলে এখানে ডেফিনেটলি কোথায় হবে? এ তোমার জি তো সরি ই তোমার এখানে বসতে পারবে না, তাহলে ই বসানোর তোমার দুটো জায়গা আছে। সরি, না, ই তো এখানেই বসবে, হ্যাঁ ওয়াই এ বসবে তো। দাঁড়াও, হ্যাঁ সরি, ই তোমার ওয়াই এ বসে যাবে, একটাই জায়গা পড়ে থাকছে ওয়াই। এফ তোমার কোথায় বসবে? জি তোমার এখানে থাকবে আর এফ তোমার এখানে চলে আসবে, ব্যাস গল্প শেষ হয়ে গেল এখান থেকে অধিকাংশটাই। আচ্ছা, এবার এখানে দেখা যাক এখানে কি হচ্ছে। এখানে ই তোমার হয় এখানে আসতে পারে, অথবা ই তোমার এখানেও আসতে পারে, বোঝা গেল? আচ্ছা, হুম। এফ তোমার তো হারগিজ ফ্ল্যাট এক্স এ আসবে না, তো ফ্ল্যাট ওয়াই এর মধ্যেই এফ থাকবে, তাহলে এখানে এফ স্ল্যাশ ই, আর এখানেও তোমার হচ্ছে ই স্ল্যাশ এফ, এফ বা ই এর মধ্যে কেউ একজন এই দুটো জায়গার মধ্যে বসছে শিওর। আর জি কোথায় চলে আসবে? জি তোমার হচ্ছে এখানে চলে আসবে, বোঝা যাচ্ছে? রাইট, বোঝা যাচ্ছে? হুম। জি এর তো সেকেন্ড ফ্লোরে থাকার কথাই আছে, জি তো সেকেন্ড ফ্লোরে থাকবেই। আর ই আর এফ এর মধ্যে কি হচ্ছে, ব্যাপারটা অল্টারেশন হচ্ছে, হয় ই এখানে এফ এখানে, অথবা এফ এখানে ই এখানে, এরকম অপোজিট ভাবে বসছে, এখনো কনফার্ম নেই কে কোথায় বসছে। এবার দুটো প্রজেকশনের মধ্যে আমি ভাগ কি করে করবো? আরেকবার দেখো, একটা জিনিস এখানে বলবো যে কি বলেছে এখান থেকে, জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি ইজ ফ্ল্যাট, জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি ইজ ফ্ল্যাট। এখানে সি এর ফ্ল্যাট কথা বলেছে, সি এর ফ্ল্যাটের ইমিডিয়েটলি অ্যাবভ জি থাকবে, অর্থাৎ সি যে ফ্ল্যাটে তার ঠিক ওপরে জি থাকবে। তার মানে সি কোন ফ্ল্যাটে আছে? দেখো সি ফ্ল্যাট ওয়াই তে আছে, তো তার ইমিডিয়েটলি অ্যাবভ জি তোমার এখানে আসা উচিত, হিসেব বদল করতে। যদি বলতো জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি, ফ্ল্যাট কথাটা যদি না মেনশন থেকে শুধু সি থাকতো, তাহলে করে কিন্তু আমি এটা করতে পারতাম যে সি যদি ফ্ল্যাট এক্স এ থাকে তাহলে জি ফ্ল্যাট ওয়াই আসবে, এরকমও হতে পারে, অথবা সি যে ফ্ল্যাটে আছে তার ইমিডিয়েটলি অ্যাবভ জি আছে, এটাও হতে পারে। কিন্তু স্পেসিফাই করে দিয়েছে যেহেতু যে জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি এর ফ্ল্যাট, সি যে ফ্ল্যাটে তার এক্সাক্ট ওপরেই থাকবে, তাহলে সি এর ফ্ল্যাট যেখানে তার এক্সাক্ট ওপরেই তোমার যে ফ্ল্যাটটা সেখানেই জি থাকবে। তো সেই হিসাবেও যদি ক্যালকুলেট করি, তাহলে এই সেকেন্ড প্রজেকশনটা চেঞ্জ হবে, কিছু কিছু চেঞ্জ হবে সেকেন্ড পজিশনটাতে। কিরকম চেঞ্জ হবে? এক মিনিট, এটা পুরোটাই মুছে গেল। সেকেন্ড প্রজেকশনটা তাহলে যে চেঞ্জটা দাঁড়াবে আমার, সেটা হচ্ছে সি এর ইমিডিয়েটলি ওভাবে তাহলে জি কে এখানে রাখতে পারি। ওকে। আচ্ছা, ই তাহলে কোথায় আসা উচিত? ই তোমার এখানে চলে আসা উচিত, আর এফ তাহলে তোমার এখানে চলে আসা উচিত, কারণ ই এর তো ইস্টে হ্যাঁ, কেউ থাকবে না। বলো। বলছি জিটাকে যে ওয়াই তে রাখলাম ওটার লজিকটা একটু বলবেন? জিটাকে যে ওয়াই তে রাখলাম সেকেন্ড তার সেকেন্ড পসিবিলিটিটা। হ্যাঁ সেকেন্ড বলছি ওটাই। হুম। সি এর যে ফ্ল্যাট, দেখো সি এর যে ফ্ল্যাট তার এক্স্যাক্টলি উপরে বলেছে জি থাকবে,
যদি সি এর ফ্ল্যাট কথাটা মেনশন না করতো, যদি শুধু বলতো জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি, তাহলে দুটো হতে পারে, যে সি এর যে ফ্ল্যাট তার এক্সাক্ট উপরে জি থাকতে পারে, এটাও হতে পারতো, অথবা সি এর ফ্ল্যাট যেটা তার উপরের ফ্লোরে জি গেল কিন্তু অপোজিট ফ্ল্যাটে চলে গেল, এটা হতে পারতো। হুম 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 বোঝা গেল? কিন্তু এইটাই ভাবছিলাম এইটা কখন হলো, যেহেতু সি এর ফ্ল্যাট বলেছে, ফ্ল্যাটের উপরে ওই জন্য এক্স্যাক্টলি সেম ফ্ল্যাট। আচ্ছা, সি এর ফ্ল্যাট বলেছে, যে কারণে অর্থাৎ বুঝেছি। কি এই যে ফ্ল্যাটটা এটা তো সি এর, এই ফ্ল্যাটের এক্স্যাক্টলি উপরে থাকবে, এবার এই ফ্ল্যাটের এক্স্যাক্টলি উপরে পজিশন কোনটা? অবশ্যই এই পজিশনটা, একই না? যেখানে জি কে এখন বসেছি এই পজিশনটা। আর এখানেও সি এর ফ্ল্যাট মানে কোনটা? এইটা হচ্ছে সি এর ফ্ল্যাট। সি নয় কিন্তু, এখানে সি এর ফ্ল্যাটটা ইম্পর্টেন্ট। সি এর ফ্ল্যাটের এক্সাক্ট উপরে পজিশনটা হচ্ছে এই পজিশনটা, তাই সি জি হচ্ছে এক্স্যাক্টলি সি এর উপরে বসে গেল। কিন্তু আমি বারবার বলছি, এই কনসেপ্টটা কেন আমি প্রথমে বললাম, তার কারণ হচ্ছে একটাই, আর কেন আমি ইচ্ছা করে ওই জায়গাটাতে এরকম করে প্লটিংটা দিলাম, আমি তো প্রথমেই করতে পারতাম। কারণ আমি লাস্টেই তোমাকে ফ্ল্যাট ব্যাপারটা আর ফ্ল্যাট না থাকা ব্যাপারটা, দুটো ওয়ার্ডের মধ্যে আমি তফাৎ বোঝাতে চাইছি। ফ্ল্যাট বলেছে বলেই আমি এক্স্যাক্টলি সি এর ফ্ল্যাটের উপরে জি কে টুক করে বসিয়ে দিলাম, কিন্তু যদি ফ্ল্যাট কথাটা না বলে শুধু বলতো যে জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ সি, তখন আমাকে দুটো সম্ভাবনাই ধরতে হতো, যে জি সি এর এক্স্যাক্টলি উপরেও থাকতে পারে, আবার জি হচ্ছে সি এর এক্স্যাক্ট উপরের ফ্লোরে আছে কিন্তু ফ্ল্যাটটা অন্য, সেটাও হতে পারে। ওকে, তো সেই অ্যাকর্ডিং জি কে আমাকে এখন সি এর উপরেই বসাতে হচ্ছে। আর ই এর বলেছে ইস্টে কেউ থাকবে না, তাই ই কে একদম ওয়াই ফ্ল্যাটে বসিয়ে দিলাম, একটাই জায়গা খালি, আর একটা জায়গা রিমেনিং যেটা সেখানে আমি এফ কে বসিয়ে দিলাম। এবার এফ তো তোমার এই এইচ এর সঙ্গে থাকার কথা নয়, তাহলে এখানে চলে এসছে, অর্থাৎ সেকেন্ড প্রজেকশনটা আমার বাতিল হয়ে যাচ্ছে, আর ফার্স্ট প্রজেকশনটা আমার সাস্টেইন করছে। ওকে, তো দেখতেই পাচ্ছ পিও লেভেল আরে কোশ্চেন কিবোর্ডের যখনই ল্যাঙ্গুয়েজটা একটু দেখাবে, ওটা তাহলে একটু দেখে নিতাম। হ্যাঁ দেখো, দেখো আমি হ্যাঁ, এটাকে ইরেজ লাইনটা করে দিচ্ছি এখানটা। ওই শুধু ওই যে জায়গাটা সি হ্যাঁ, এর ঠিক উপর, সিস ফ্ল্যাট, আচ্ছা এইটা, জি হুম, লিভস ইমিডিয়েটলি আবার সিস ফ্ল্যাট, ঠিক আছে। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ যে যখনই পিও লেভেল কোশ্চেনে চলে আসলাম, লজিক্স গুলো কতটা মানে খুব কঠিন বলবো না, একটু ডিপ, একটু ডিপ জিনিসপত্র আর আছে। আর একটা কথা জিজ্ঞেস করার, যে ওই সিস ফ্ল্যাট বললো মানে এটা আমাকে তার মানে ওই ইনস্ট্রাকশন বলতে হবে এরকম আর ডিপেন্ড করছে না ইন্ডিপেন্ডেন্টলি, সিস ফ্ল্যাট বলছে মানে ওটা ফ্ল্যাটের উপরই সেম ফ্ল্যাটই হবে, তাই তো? এটা মানে একদম, ইউনিভার্সাল। একদম, একদম, আচ্ছা একদম, আচ্ছা, ওর আর ঠিক কোনো আছে, সেকেন্ড প্রজেকশন আমার কিছু থাকছে না। ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো পুরো অ্যান্সারটা আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা কোশ্চেন্স গুলোর দিকে দেখি, কোশ্চেন গুলোর দিকে যাই, কিরকম কি কোশ্চেন্স আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে হু অ্যামং দ্য ফলোইং পারসন লিভস 2 ফ্লোরস বিলো এফ। আচ্ছা, এফ এর 2 ফ্লোরস বিলো মানে এফ এর নিচে কটা ফ্লোরের গ্যাপ চেক করব? বলো, একটা কটা? একটা একটা। বাকিরাকে কি বলছে, দেবাঞ্জন কি বলছে, কটা ফ্লোরের গ্যাপ হবে? হ্যাঁ, একটা গ্যাপ, দুটো ফ্লোর বলেছে, এক্স্যাক্টলি, একটা মানুষের গ্যাপ। একদম 2 ফ্লোরস বিলো এরকম থাকা মানে একটা মানুষের গ্যাপ, কিন্তু দুটো হতো। হ্যাঁ এক্স্যাক্টলি বিটুইন হলে দুটো হতো, ঠিক। তাহলে বুঝতে পেরে গেছে ছেলেপুলেরা। তাহলে এফ এর নিচে একটা ফ্লোর বাদে, তাহলে এফ এর নিচে একটা ফ্লোর বাদে দেখো জি আসছে আবার ই আসছে, দুটোই আছে কিন্তু, জি আর ই দুটোই আছে। হু অ্যামং দ্য ফলোইং পারসন লিভস 2 ফ্লোরস বিলো এফ, এখানে যদি এফ এর ফ্ল্যাট কথাটা বলতো, তাহলে কিন্তু এক্স্যাক্টলি ফ্ল্যাটে ফ্ল্যাটে বিচার করতাম, এফ এর যে ফ্ল্যাট, হুম অর্থাৎ এফ এর ফ্ল্যাট এক্স, অর্থাৎ এক্স ফ্ল্যাটের মধ্যেই কে আছে সেটা হিসাব করতাম, বাট শুধুমাত্র এখানে এফ বলেছে, ফ্ল্যাটের কথা কিন্তু বলেনি। অর্থাৎ এফ এর থেকে আমার একটা ফ্লোর গ্যাপের নিচের দিকে কে বা কারা থাকছে, কারা থাকছে দেখো এফ এর জিও থাকছে আবার ইও থাকছে, বোথ। তো এখানে অপশন 1 জি আর অপশন 2 ই দুটোই থাকছে, অর্থাৎ বোথ 1 এন্ড 2, অনলি 1 এন্ড 2 এখান থেকে কারেক্ট হবে অপশন নাম্বার এ। বোঝা গেল? এখানে শুধু জি করে অনলি 1 যারা করবে তারা ভুল করে ফেলবে কিন্তু, ঠিক আছে? গট ইট? আচ্ছা, নেক্সট বলেছে হুইচ অ্যামং দ্য ফলোইং পেয়ার অফ পারসন লিভস অন দ্য অ্যাডজাসেন্ট ফ্লোরস বাট ইন ডিফারেন্ট ফ্ল্যাটস, মানে এই নিচে যে তোমার গ্রুপ অফ পারসন দিয়েছে, জোড়াগুলো দিয়েছে, এগুলোর মধ্যে আমাকে জানতে চেয়েছে যে এমন কোন অপশনটা আছে যারা হচ্ছে পাশাপাশি ফ্লোরে তো থাকছে কিন্তু অন ফ্ল্যাট গুলো ওদের আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্ল্যাট। তো চেক করি অপশন দিয়ে, জি ই বলেছে। তো জি আর ই দেখো কি বলেছে, সেম ফ্লোরে থাকছে, আমাকে কিন্তু এটা বলেনি, আমাকে বলেছে হু অ্যামং দ্য ফলোইং পারসন লিভস অন অ্যাডজাসেন্ট ফ্লোরস। অ্যাডজাসেন্ট ফ্লোরস মানে এই ধরো ফ্লোর 1 ফ্লোর 2 বা ফ্লোর 2 ফ্লোর 3 ফ্লোর 3 ফ্লোর 4 এরকম কম্বিনেশন হবে, সেম ফ্লোর কিন্তু বলেনি। তো জি আর ই এটা তো হবে না অবশ্যই। এফ আর এ, দেখো এফ আর এ কিন্তু হচ্ছে, এফ আর এ অ্যাডজাসেন্ট ফ্লোর এবং ডিফারেন্ট ফ্ল্যাট, তো এফ আর এ কিন্তু আমার এখান থেকে লাগছে।
বাকিগুলো চেক করি ই আর এফ। দেখো ই আর এফ তো হবে না, অ্যাডজাসেন্ট ফ্লোরস তো হচ্ছে না, ফ্লোরের ডিফারেন্স হয়ে যাচ্ছে। সি আর বি যদি করি, তো সি আর বি, সি এখানে বি এখানে, এটাও হচ্ছে না। তো অবভিয়াসলি অপশন বিটা এখান থেকে হবে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর বলছে হু অ্যামং দ্য ফলোইং পারসন লিভস অন ফ্লোর অফ ফ্ল্যাট ওয়াই, মানে ফোর্থ ফ্লোরে ওয়াই ফ্ল্যাটে কে থাকছে। তো ফোর্থ ফ্লোর হচ্ছে এটা, ফ্ল্যাট ওয়াই হচ্ছে এটা, তাহলে বি থাকছে এখানে, এখানে বি হয়ে যাবে অ্যান্সার। বি মানে হচ্ছে অপশন নাম্বার ই। If the position of D and E are interchanged, then C and A did the same. মানে did the same মানে C আর A ও interchange করছে। Then who among the following person lives immediately above D in the same flat? মানে same flat. D আর E আগে interchange করছে। তাহলে D আর E interchange দাদা করলে, এটার একটা কোশ্চেন আছে এই জায়গাটা, এই টাইপের কোশ্চেন। হুম, এটা যখন হয় তখন কি লিখবো না ভিজুয়ালাইজ করবো? কারণ লিখতে লিখতে তো সময় চলে যাবে, আর না লিখলে আবার ভিজুয়ালাইজটা ঠিক করতে চায় না, কি করবো এটা? প্রথমে তুমি লিখবে, এখন বিগিনার ফেজ, তুমি লিখে হ্যাঁ। করবে। লিখতে লিখতে যখন ভিজুয়ালাইজেশনটা আস্তে আস্তে হ্যাবিটে চলে আসবে, তখন চেষ্টা করবে না লিখে করার। প্রথম থেকেই যদি না লিখে করো, তাহলে জিনিসটা বেশি ডিফিকাল্ট লাগবে। হুম ওকে, হুম। তবে অ্যাপ্রোচটা যেন এটা হয় যে আমি ভিজুয়ালাইজেশনে জোরটা বেশি দেবো। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে একটু বেশি জটিল পর্যায়ে চলে আসে, সেগুলোকে একটুখানি লিখে করাটাই বেটার, বিশেষ করে পিও লেভেল এক্সামে। পিও লেভেল এক্সামে তুমি কিন্তু যথেষ্ট টাইম পাবে, এটা মাথায় রাখতে হবে, কারণ তোমার কিন্তু এখানে 80-তে 80, 40-এ 40 অ্যাটেম্প্ট করার পেপার কিন্তু এগুলো হয় না। সিলেক্টিভ কোশ্চেন করারই পেপার হয়, ফুল মার্কস অ্যাটেম্প্ট করার পেপার কিন্তু নয়। তাই যে টাইমটা তুমি পাচ্ছ, তাতে করে তোমাকে যদি সিলেক্টিভ কোশ্চেন করতে হয়, তাহলে তার জন্য কিন্তু সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে তুমি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি একটুখানি টাইম নিতে পারো, বাট অ্যাকিউরেসিটা। এটা হচ্ছে ডি আর ই ইন্টারচেঞ্জ করলে ডি আর ইন্টারচেঞ্জ করলে আমাকে দেখো কি বলেছে, ভালো করে বুঝো। বলেছে ডি এর উপরে কে থাকবে, তবে ডি এর পজিশনটা নিয়ে কনসার্ন, তো ডি কোথায় আসবে, ডি আমার এখানে চলে আসবে। আর ডি এর এক্স্যাক্টলি উপরে সেম ফ্ল্যাটে কে আসছে, এ আসছে। কিন্তু আবার কিছু বলেছে যে সি আর এও কিন্তু ইন্টারচেঞ্জ করছে, মানে এর জায়গায় এক থাকা উচিত ছিল এ, কিন্তু এর জায়গায় এখন কে চলে আসছে, শিফট করে সি চলে আসছে। তাহলে অ্যাকচুয়ালি কে থাকবে, এ তো থাকবে না, থাকবে হচ্ছে আমার সি। দেখো ভিজুয়ালাইজ বলে এইভাবে ভিজুয়ালাইজ করা যেতে পারে, আমি কিন্তু বেশি লেখাঝোকা কিছু করলাম না। হুম, আমি কি করলাম, দেখলাম ডি এর পজিশনটা হচ্ছে আমার ফাইনালি জানতে চেয়েছে, ডি এর এগেনস্টে জানতে চেয়েছে। তো ডি আর ই পজিশন চেঞ্জ করছে, তার মানে কি ই বর্তমানে যেখানে আছে সেখানে চলে আসবে ডি, আর তার এক্স্যাক্টলি উপরে কে থাকা উচিত, এ থাকা উচিত। আর এর সঙ্গে কে পজিশন চেঞ্জ করছে, সি পজিশন চেঞ্জ করছে, তাহলে এর জায়গায় এখন কে বসে থাকবে, সি বসে থাকবে। অর্থাৎ অ্যান্সার কি হবে, সি, মানে অপশন নাম্বার ডি। ওকে, মানে পুরো কোশ্চেনটা পড়তে হবে? হ্যাঁ অবশ্যই, পুরো কোশ্চেন না পড়লে কি করে হবে। ইন্টারচেঞ্জ আগে পুরো পরপর পরপর করতে গেলে আর হবে না। না, হ্যাঁ তুমি যদি মনে করো ডি আর ইন্টারচেঞ্জ করছে, ও তাহলে ডি এখানে বসালাম, ডি এর জায়গায় ই বসালাম, তারপরে কি বলেছে এ আর সি ইন্টারচেঞ্জ করছে, তাহলে এ চেঞ্জ করলাম, সি চেঞ্জ করলাম, এরকম করে করলে অনেক টাইম লেগে যাবে। এরকম করে করলে প্রচুর টাইম হুম। লেগে যাবে, আমি এটার কথা এরম বলছি করেই না। করি, এরম করেই করতে না গেলে না না পুরো না না টাইম চলে না যায়। না 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 না, স্মার্টনেস হচ্ছে পুরোটাকে রিড করা, দেন লাস্টে কি বলো, হু অ্যামং দ্য ফলোইং পারসন লিভস ইমিডিয়েটলি অ্যাবভ ডি ইন দ্য সেম ফ্ল্যাট। তো পজিশনটা আমার কার দরকার, ডি এর পজিশন দরকার। আমি শুধু জানি যে ডি আর ই পজিশন চেঞ্জ করছে, তাহলে ই এর জায়গায় ডি আসবে, এইটুকু দেখবো, বাকি ডি এর জায়গায় ই কি করছে আমার দেখে দরকারই নেই, ওটা আমি টাইমটা বাঁচিয়ে নিলাম। ওকে, আচ্ছা, as many flowed between D and C as between dash and dash। তো D আর C এর মধ্যে কতগুলো ফ্লোর আছে আগে দেখি। D আর C এর মধ্যে মাত্র একটা ফ্লোর আছে, তাহলে আমার একটা ফ্লোরের গ্যাপ দরকার, ওয়ান ফ্লোর গ্যাপ আমার দরকার। এই অপশন গুলোর মধ্যে কে সেই ওয়ান ফ্লোরের গ্যাপটা মেনটেন করছে আমি দেখবো। বি আর সি বলেছে, দেখা যাক বি আর সি। বি আর সি দেখো দুটো ফ্লোরের গ্যাপ, এটা হবে না। এইচ এন্ড বি বলেছে, এইচ আর বি এটাও দুটো ফ্লোরের গ্যাপ, এটাও হবে না। নেক্সট বলেছে জি অ্যান্ড এফ, জি অ্যান্ড এফ একটা ফ্লোরের গ্যাপ, জি আর এফটা হয়ে যাবে মনে হচ্ছে, অবশ্যই হবে। আর এফ আর এইচ বলেছে এটাও দুটো ফ্লোরের গ্যাপ, এটাও হবে। তো জি আর এফ অপশন নাম্বার সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। বুঝে গেল? এই গেল কোশ্চেন্স। এই কোশ্চেনটা করতে টোটাল খুব বেশি হলে তোমার ভালো প্র্যাকটিস থাকলে খুব বেশি হলে 3 মিনিট, খুব বেশি হলে 3 মিনিট লাগবে। 3 মিনিটও মানে অনেক বেশি, আর একটু প্র্যাকটিস করলে তোমার 2.5 মিনিটের মধ্যেই নেমে যাবে। 2.5 মিনিটস এর মধ্যে কোশ্চেনটা নেমে যাবে, ঠিক আছে? ভালো কোশ্চেন, বাট ডুয়েবল কোশ্চেন, এমন না যে খুব ডিফিকাল্ট। ওকে, বুঝতে পারলে এই কোশ্চেনটা টোটাল? কিছু ডাউটস থাকলে হ্যাঁ। বলো। ওকে, তাহলে আরেকটা কোশ্চেন আমরা এবার নেক্সট আসছি। তো আরেকটা পাজল আছে, বলছে 8 persons ordered a phone in different months, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। 8টা মাস, যাতে 8জন পার্সন কি হয়েছে, ফোন অর্ডার করেছে। অনলি ওয়ান পার্সন অর্ডার্ড এ ফোন ইন ইচ মান্থ, প্রতি মাসে কেবলমাত্র একজন করে ফোন অর্ডার করছে। তাহলে আমি কি করব, মাসের সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিই। এটা অনেক
ভালো কোশ্চেন, ইজি টাইপের এবং তোমাদের পরিচিত প্যাটার্ন। জানুয়ারি আছে, মার্চ আছে, আর কি কি আছে? জানুয়ারি, মার্চ, তারপর হচ্ছে এপ্রিল, মে, জুলাই। এপ্রিল, মে এবং জুলাই। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে এখান থেকে সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। পরে এখান থেকে সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বর, এই তিনটে আমি এখান থেকে সবটা করে দিলাম। হলো? প্রজেকশন বানিয়ে নিলাম। আর কি করব, আমি এখানে মাসগুলো লিখে নেবো। জানুয়ারি 31-এ মাস, মার্চ 31-এ মাস, এপ্রিল হচ্ছে তোমার 30-এ মাস, মে হচ্ছে 31-এ মাস, জুলাই 31-এ মাস, সেপ্টেম্বর 30-এ মাস, নভেম্বর 30-এ মাস, ডিসেম্বর 31-এ মাস। হয় এটা করতে পারো, না তো অনেকে একটা ট্রিক ফলো করে, 30-এ মাস যেগুলো সেগুলোকে স্টার মার্ক করে দেয়, বোঝা গেল ওগুলো 30-এ মাস, আর যেগুলো মার্কিং নেই সেগুলো 31-এ মাস। এইভাবেও করতে পারো, সবকটা না লেখার থেকে টাইমটা একটু বাঁচতে পারে, এটা আমার মনে হয়। বলছে এস অর্ডার্ড এ ফোন তুমি আফটার হলে কোনটা সেপ্টেম্বর। করতে? আমি দেখো বরাবর যেটা 30-31 করি, আমার আমি প্র্যাকটিস ওটাই ছিল, লিখেই আমি নেবো, কারণ সেটাই ভুলিয়ে সেটাই গেলে করে, আবার গেল। হ্যাঁ, হ্যাঁ ওই আমরা জন্যই এরকম আমি করেই শিখেছি। হ্যাঁ, ঠিক আমি আছে। ওটা করে নিই। পরে যদি কোনটার জন্য স্টার ছিল কোনটার জন্য ছিল হ্যাঁ, না, এটা গুলিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এস অর্ডার্ড এ ফোন আফটার সেপ্টেম্বর, তো সেপ্টেম্বরের পর হচ্ছে এস ফোন অর্ডার করছে বলেছে। সেপ্টেম্বরের পর মানে সেপ্টেম্বর মাস তো নয়, তো সেপ্টেম্বরের পর নভেম্বর আর ডিসেম্বর দুটো জায়গা, তো হয় একবার নভেম্বরে করতে পারে আবার ডিসেম্বরেও করতে পারে, আমি দুটো প্রজেকশন নিয়ে নিলাম। চলো, বলছে অনলি 3% অর্ডার্ড এ ফোন বিটুইন এস এন্ড পি, তো এস আর পি এর মধ্যে কতজন অর্ডার করছে? 3জন ফোন অর্ডার করছে, তো করে দাও। এস এর এখানে 1 2 3 বাদ দিয়ে করে দাও পি, এস এর এখানে 1 2 3 বাদ দিয়ে করে দাও এখানে পি, আরামসে। ওকে, চলো। অ্যাজ মেনি পার্সন অর্ডার্ড এ ফোন বিফোর পি অ্যাজ আফটার আর, মানে পি এর আগে যতজন অর্ডার করেছে আর এর পরে ঠিক ততজন অর্ডার করেছে, এটা আমাকে বলতে চেয়েছে। তো পি এর আগে এখানে একজন দুজন, তার নিচে একজন দুজন বাদ দিয়ে এখানে আর করে দিলাম। পি এর আগে এখানে 1 2 3, এখানেও 1 2 3 বাদ দিয়ে এখানে আমি আর করে দিলাম। এখনো পর্যন্ত সব সুন্দর চলছে। ভি অর্ডার্ড এ ফোন 2% বিফোর আর। 2% বিফোর মানে বলতো ভি হচ্ছে আর এর উপরে থাকবে, এটা তো বুঝলাম। ভি হচ্ছে 2% বিফোর আর, মানে আর এর উপরে ভি থাকবে, মাঝখানে কটার জন্য গ্যাপ থাকবে? কজন? একজন। 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 একজনের গ্যাপ থাকবে, শিওর। আর এর উপরে একজন বাদ দিয়ে করলাম এখানে ভি, আর এর উপরে একজন বাদ দিয়ে করলাম এখানে ভি। হ্যাঁ। ওকে। টি অর্ডার্ড এ ফোন ইমিডিয়েটলি আফটার কিউ, তো কিউ তার ইমিডিয়েটলি বিলো, এখানে টি হচ্ছে ফোন অর্ডার করছে, ভালো কথা। হু does not order a phone order in the month having 30 days, মানে কি করেছে, 30 দিনের মাথায় হচ্ছে ফোন অর্ডার করেনি। আচ্ছা বলতে হুটা কার জন্য এসছে? কিউ এর জন্য। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো কিউটা হু এসছে তোমার কিউ এর জন্য, তো কিউ হু ডাজন্ট অর্ডার ইন দ্য মান্থ 30 days, মানে কিউ কি হবে, 30 দিনের মাসে তো অর্ডার করবে না, অর্থাৎ 30 দিনের মাসে করবে না, মানে 31 দিনের মাসে করবে, বোঝা যাচ্ছে। তো 31 দিনের মাসে করলে কিউ টি কিভাবে করা যেতে পারে? 31 দিনের মাস দেখো এখানে আছে, কিন্তু তার নিচে টি করা যাবে না, এখানেও তার নিচে টি করা যাবে না, তাহলে এখানে একমাত্র কিউ আর টি এইটাই জায়গা খালি আছে। ওকে। আচ্ছা, এইখানে দেখো পরপর এখানে একটা জায়গা খালি, এখানে একটা জায়গা খালি, কিন্তু এইখানটাই আমার হবে না কেন? 30 দিনের মাস, এটা কিউ আর টি এখানে হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো তো, জাস্ট মিনিট। হ্যাঁ, তো কন্টিনিউ করি, এখানে কি বলেছিল এখান থেকে, তো কিউ আর টি এখান থেকে হয়ে গেল একদূর অব্দি, রাইট। আচ্ছা, ডাব্লু অর্ডার বিফোর ইউ, তো ডাব্লু কি করছে? ডাব্লু হচ্ছে তোমার ইউ এর আগে অর্ডার করছে। হু ডাজন্ট অর্ডার আ ফোন অ্যাট লাস্ট, মানে ইউ হচ্ছে একদম লাস্টে অর্ডার করেনি, এটা বলতে চেয়েছে। তো ইউ হচ্ছে একদম লাস্টে থাকবে না, এইটুকু তো আমি কনফার্মেশন পেয়ে গেলাম। ওকে। তো এখানে দেখো একটাই জিনিস, দুটোই জায়গা খালি আছে, এখানে তাহলে ইউ বসাই আর এখানে ডাব্লু কে তার আগে বসিয়ে দিই। আর এখানে হচ্ছে ইউ লাস্টেই আসছে, আর তো কোনো জায়গা খালি নেই, কারণ উপরে ডাব্লু বসাতে হলে এখানে বসাতে হবে। তাই এখানে এই প্রজেকশনটা হয়ে গেল ভুল, কারণ ইউ তো লাস্টে আসবে না, আর এই প্রজেকশনটা হয়ে গেল রাইট। বলো এই কোশ্চেনটা পিও লেভেলের হলো, খুব ইজি ছিল কিনা? এইখানে আমি দেখলাম তুমি যখন ওই মাঝে মাঝে একটা করে লাইন পড়ছো, তারপর তো এদিকে করছো। তো হুম। এবার আমি যখন ওই এর আগের স্টেপটাই যখন বসাচ্ছিলে, তখন আমি ডাব্লিউ আর ইউ এর নিচে বসে এইটুকু বুঝেছি। কিন্তু ওইটাই যদি আবার পরের লাইনটা পড়ে নিতাম যে ইউ লাস্টে বসে না, তাহলে আর হুম। ওটা লিখতে হতো না, সেকেন্ড পসিবিলিটি এসে যেত।
হুম, একদমই তাই। এবার অনেক সময় হয় কি, দেখো এই যে জিনিসটা তুমি এখন বিগিনার বলে তুমি অল্প অল্প করে পড়ছো, অল্প অল্প করে দেখছো, এটাই হ্যাঁ, ভেরি ন্যাচুরাল। এবার এখানে হচ্ছে কি, আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে করতে যেটা একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি জানি যে পরের ক্লুটাতে এরকমই কিছু থাকবে যেটার জন্য ওটা ডিসাইডেবল ক্লু হয়ে যাবে। ওটা ডিসাইড করে দেবে আমার কোন প্রজেকশনটা থাকবে কোনটা থাকবে। হ্যাঁ, আবার ইমিডিয়েটলি বিলো যদি হবে না বলতো তাহলে আবার এটা হয়ে যেত। হ্যাঁ, একদম ঠিক, ভেরি গুড। এই যে তুমি ধরতে পারছো কি সুন্দর, যদি বলতো যে ডাব্লু অর্ডার্ড আ ফোন বিফোর ইউ বাট ডাজ নট ইমিডিয়েটলি বিফোর, হ্যাঁ, নট ইমিডিয়েটলি বিফোর, এটা যদি বলে দিত তাহলে করে কিন্তু সেকেন্ডটা বাতিল হয়ে ফার্স্ট প্রজেকশনটা থেকে যেত। ভেরি নাইস, একদমই তাই। তো এটা গেল ওভারঅল প্রজেকশনটা হয়ে গেল কমপ্লিট। তো তুমি নিজেই দেখো সলভ করতে গেলে তুমি বুঝতে পারছো যে কিছু কিছু জিনিসপত্রের কিছু কিছু মডিফিকেশন অফ অ্যাপ্রোচ হলে পরে কতটা ডিফারেন্স তৈরি হয়ে যেতে পারে। এবং আশা করছি তুমি যেটা বলছো যে তুমি এতদিন প্র্যাকটিসে ছিলে এবং কমপ্লিটও করেছো, এক্সামও দিয়েছো, কিন্তু তোমার মকে স্কোর ভালো আসছে না, তো আশা করছি এই ছোট ছোট মডিফিকেশন গুলো করে প্র্যাকটিস করলে তোমার মকে ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাবে। হুম, ওকে। তাহলে আমরা এবার কোশ্চেন্স গুলো দেখি কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে ভি অর্ডার্ড এ ফোন ইন উইচ অফ দ্য ফলোইং মান্থ। তো ভি কোন মাসে অর্ডার করেছে দেখে বোঝা যাচ্ছে ভি তোমার এপ্রিল মাসে অর্ডার করেছে, সিম্পল। তো আমি এপ্রিল মাস করে দিচ্ছি এখান থেকে। এপ্রিল কোথায়, অপশন ডি তে আসছে। ইফ অল দ্য পার্সন অর্ডার এ ফোন অ্যাজ পার ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম জানুয়ারি, মানে জানুয়ারি থেকে একদম শেষ পর্যন্ত ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে ওদেরকে বলছে সাজিয়ে নিতে, দেন হাউ মেনি পার্সন উইল রিমেন আনচেঞ্জ ইন দেয়ার পজিশন। আচ্ছা, তাহলে বলছে কতগুলো পার্সেন্ট তোমার আগের পজিশনেই থাকছে, অর্থাৎ কোনো চেঞ্জ ওদের মধ্যে হবে না। এবার দেখো এটা কি করে করবো। PQRST থেকে ডাব্লিউ পর্যন্ত দেখো ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে এখানে দেওয়া আছে। এবার এখানে দেখো জানুয়ারি থেকে যদি স্টার্ট করি তাহলে কোন কোনগুলো দেখো, এখানে PQRS এভাবে আসার কথা। এবার আমাকে খুঁজতে হবে সেই পজিশন গুলো যেগুলো পজিশন চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সেম থাকছে আফটার চেঞ্জ। দেখো পি নেই, কিউ নেই, আর নেই, এস নেই, টি নেই, ইউ নেই, ভি নেই, ডাব্লিউ নেই, অর্থাৎ কোনো জায়গাতেই কিন্তু পজিশন ম্যাচ করছে না। করছে? না। কোনো জায়গায় পজিশন ম্যাচ করছে না, তাহলে নো ওয়ান হবে এটার অ্যান্সার। নান, অর্থাৎ অপশন নাম্বার এটা ই হয়ে যাবে, এটার অ্যান্সার হবে অপশন নাম্বার ই, নান। ওকে। একইভাবে হাউ মেনি পার্সন অর্ডার এ ফোন আফটার ডাব্লু, ডাব্লুর পরে কজন অর্ডার করেছে দেখে নাও। ডাব্লুর পরে এখানে একজন, দুজন। আচ্ছা, এই প্রজেকশন গুলোকে না যখন যেগুলো বাতিল হবে পুরোটা এরকম কাটবে, অনেক সময় ভুল করে না রং প্রজেকশন থেকে অ্যান্সার পিক করে নেওয়া হয়, এটা ভুল হয়ে যায়। তো ডাব্লুর নিচে কজন বলেছে, মাত্র দুজন আছে, ইউ এন্ড এস, তাহলে 2%, অপশন নাম্বার বি হয়ে যাবে এখান থেকে অ্যান্সার। হু among the following person ordered a phone in the month having even number of days, মানে 30 মাস এতে অর্ডার করেছে। আর পি ডাব্লিউ, দেখি আর পি ডাব্লিউর মধ্যে কেউ আছে নাকি। আর হবে না, পি হবে না, ডাব্লিউ, এই যে ডাব্লিউ পেয়ে গেছি, ডাব্লিউ 30 মাস, এটাই হয়ে যাবে অ্যান্সার। টি আর এস হওয়ার কথা নয়, কারণ একটাই অপশন অ্যান্সার হবে এখান থেকে। হ্যাঁ, টি আর এস 31 মাস। Which of the following statement is true? True কোনটা? Only 2% order between U and P. তো U আর P এর মধ্যে দেখি, U আর P এর মধ্যে 2%, একজন দুজনেরই গ্যাপ আছে, তো এটা তো ট্রু হচ্ছে ডেফিনেটলি। P ordered a phone in the month having even number of days. তো P হচ্ছে ইভেন নাম্বার, T হচ্ছে 31 মাস, এটা ইভেন নাম্বার তো হচ্ছে না, এটা রং হচ্ছে। No one ordered a phone after S. S এর পরে কেউ অর্ডার করেনি, এক্স্যাক্টলি এটাও ট্রু হচ্ছে, তাহলে বোথ 1 and 3 কারেক্ট। তো অপশন নাম্বার এ অনলি 1 and 3 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এই কোশ্চেনটা তুলনামূলক আরো সহজ ছিল আগেরটা থেকেও, হ্যাঁ কি না? ভালো ছিল। হ্যাঁ, ওকে, এই কোশ্চেনটা কিন্তু যেরকম দেখলাম এটা কিন্তু ক্লারিক্যাল লেভেলেও আসতে পারে, না আসার কিচ্ছু নেই। পিও লেভেলে দিয়েছে বটে ঠিক কথা, বাট ক্লারিক্যাল লেভেলে এই কোশ্চেনটা দিচ্ছে। ওকে, তো পরের নেক্সট পাজলে আমরা চলে আসি। দেখো বলেছে 8% আর সিটিং অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল ইন সাচ এ ওয়ে দ্যাট সাম অফ দেম ফেসিং দ্য সেন্টার while some of them facing outside. ক্লারিক্যাল লেভেল হলে সবকটাই ইনসাইড ফেসার হতো, পিও বলে তোমার হচ্ছে ইনসাইড আউটসাইড মিশিয়ে করেছে। আচ্ছা, নট মোর দ্যান টু অ্যাডজেসেন্ট পার্সন ফেসিং দ্য সেম ডিরেকশন, মানে পাশাপাশি দুজন হয়তো খুব বেশি হলে সেম ডাইরেকশন ফেস করছে, কিন্তু পরপর তিনজন একই ডাইরেকশন ফেস করছে পাশাপাশি বসে, এটা কিন্তু হবে না, এটা বলতে চেয়েছি। তো চলো আমি 8 জনের আগে অ্যারেঞ্জমেন্ট দুটো প্রজেকশনে এঁকে নিই, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, কি বলেছে, 2% সিট বিটুইন কে অ্যান্ড জে অ্যান্ড বোথ আর ফেসিং সেম ডিরেকশন। কে আর জে এর মধ্যে দুজন বসছে আর দুজনেই সেম ডিরেকশন ফেস করছে, কে দু ঘর বাদ দিয়ে জে, এবং দুজনেই সেম ডাইরেকশন। তো একটা কাজ করি, একবার কে কে আমি ইনসাইড দেখাচ্ছি, ভালো কথা।
না, এখানে চট করে ইনসাইড আউটসাইড করলে হবে না, কারণ ইনসাইড আউটসাইড করে লেফট সাইডে পাঠাবো 2 ঘর বাদে, না রাইট সাইডে পাঠাবো, এটা তো বলেনি আমাকে। নো 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 নো, এটা আমি করবো না। দেখছি, একটু কতগুলো ক্লু এখানে পড়ে নি, তারপরে বলবো। বলছে এল সিটস ইমিডিয়েট লেফট অফ জে, এল হচ্ছে জে এর ইমিডিয়েট লেফটে বসবে, খুব ভালো কথা। আর আই সিটস অপোজিট অফ এল, তাহলে একটা কাজ করি, আমি জে এর ডাইরেকশনটা ধরে একটুখানি স্টার্ট করি। ওকে, কে আর জে এর মধ্যে দুজনের গ্যাপ এটা থাক, আমি জে কে আপাতত এখানে ইনসাইড দেখালাম একবার, একবার জে কে এখানে আউটসাইড দেখালাম, ঠিক আছে? দুটোর মধ্যে একটা ডাইরেকশন তো হবে। আচ্ছা, এল সিটস ইমিডিয়েট লেফট অফ জে, তাহলে জে এর ইমিডিয়েট লেফট এখানে এল বসালাম, আর জে এর ইমিডিয়েট লেফটে এল এখানে হয়ে যাবে, ভালো কথা। আর কি বলেছে? আই সিটস অপোজিট অফ এল, আই সিটস অপোজিট টু এল, এটা বলেছে, করলাম। এল এর অপোজিট এখানে আই বসিয়ে দিলাম, আর এল এর অপোজিট এখানে আমি আই বসিয়ে দিলাম। চলো, এত দূর অব্দি তো আমার ঠিক আছে, চলো গল্প শেষ। আচ্ছা, এবার দেখো এই গল্পটা যখনই হয়ে গেল, আমার দেখো কে কে আনার জায়গা চলে এসছে। যে এরপর দু ঘর বাদ দিয়ে কে বলেছে, এক ঘর দু ঘর বাদ দিয়ে এখানে তো জায়গা নেই, তাহলে এক ঘর দু ঘর বাদ দিয়ে কে এখানে করে দাও, আর এখানে ইনসাইড করছে মানে এখানেও ইনসাইড করতে হবে। একইভাবে দু ঘর বাদ দিয়ে এখানে জায়গা নেই, তাহলে যে এরপর এক ঘর দু ঘর বাদ দিয়ে কে কে আমি এখানে করছি, আউটসাইড আছে, এখানেও আউটসাইড করে দিলাম। তো দেখো, কিছু দূর ক্লু পড়ে নেওয়ার পর কত সুন্দর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। প্রথম দিকে কিন্তু রাস্তাটা ক্লিয়ার ছিল না। বোথ এম এন্ড পি সিটস ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, এম আর কি কি বলেছে, আহা কি হচ্ছে, এম আর পি বলেছে ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, তার মানে কি এম আর পি তো পরস্পর পাশাপাশি বসবে, এবং ওরা এমন ডাইরেকশন ফেস করবে যেন এম এর লেফটে পি থাকে এবং পি এর লেফটেও এম থাকে, এরকম। তো পাশাপাশি বসা পজিশন মানে দেখো এইখানে একমাত্র এই দুটো পজিশন পাশাপাশি রয়েছে, এখানে আসতে পারে। আর এই প্রজেকশনে এই দুটো পজিশন পাশাপাশি রয়েছে, এখানে আসতে পারে। এটা আপাতত আমি জাস্ট অবজার্ভ করে রাখলাম, এখনো কিছু বসাবো না। 1 person সিট বিটুইন এম অ্যান্ড এন, তাহলে এম আর এন এর মধ্যে কতজন বসছে, এম আর এন এর মধ্যে একজন বসছে, চলো এটাও নোট করে রাখছি, এম আর এন এর মধ্যে কেবল একজন বসছে। এবার এখানেও যদি করি, কথার কথা এম আর পি এই দুটো জায়গায় বসতে পারে, এটা তো ক্লিয়ার, রাইট? এটা তো ক্লিয়ার আছে। এবার দেখো এম কে কোথায় কোথায় বসাতে পারি, যদি এম কে সাপোজ আমি যদি এইখানে বসাই মনে করো, তাহলে এক ঘর বাদ দিয়ে এন করার কি জায়গা পাবো? ওয়ান ঘর বাদ দিয়ে এন জায়গা নেই, এক ঘর বাদ দিয়ে এন জায়গা নেই, বাস। তাহলে বোঝাই যাচ্ছে এম কে আমাকে এখানেই বসাতে হবে, আর কোনো উপায় নেই। এম কে এখানেই বসাতে হবে, আর এক ঘর বাদ দিয়ে এন এদিকে হবে না, এক ঘর বাদ দিয়ে এন আমার এখানে হয়ে যাবে। এম যদি এখানে বসে তাহলে পি এখানে চলে আসবে। এবার ডাইরেকশন গুলোতে আমি একটু বাদে আসছি, সেকেন্ড প্রজেকশনে কাজটা শেষ করে নি। এম কে যদি আমি সাপোজ এখানে বসাই, তাহলে এক ঘর বাদ দিয়ে এদিকে পি করতে পারবো, এন করতে পারবো না, আর এক ঘর বাদ দিয়ে এদিকেও এন করতে পারবো না, তাহলে এম কে আমাকে বসাতে হয় এখানে, এক ঘর বাদ দিয়ে এন করতে হয় এখানে, আর পি কে বসাতে হয় এখানে। এবার কি বলেছিল এখানে এম আর পি এর ক্লুটা, যে বোথ এম এন্ড পি সিটস ইমিডিয়েট লেফট অফ ইচ আদার, মানে এম এর লেফটে পি থাকবে, তো এম এর লেফটে যদি পি কে থাকতে হয়, তাহলে এম কি ইনসাইড দেখাতে হবে, আর এটা আউটসাইড। এটা আউটসাইড। আর এখানে যদি এম এর লেফটে পি দেখাতে হয়, তাহলে এম কে আউটসাইড দেখাতে হয়, পি কে ইনসাইড দেখাতে হয়, বাস এটাও হয়ে গেল কমপ্লিট। এটাও হয়ে গেল কমপ্লিট, রাস্তা অনেকটা আমরা খুলে গেল এখান থেকে, চলো, ভেরি গুড, সুন্দর হচ্ছে। আর একটাই তো বাকি আছে। আর কি বলেছে? না, অনেক কিছু আছে এখনো। ও সিট সেকেন্ড রাইট অফ এন, এন এর সেকেন্ড রাইটে ও থাকবে, এন এর সেকেন্ড রাইটে ও থাকবে মানে কি, এন এর পর এক ঘর বাদ দিয়ে ও থাকবে, কিন্তু এন এর রাইট সাইডে। তো এন এর পর এক ঘর বাদ দিয়ে ও, এক ঘর বাদ দিয়ে এখানে জায়গা নেই, এক ঘর বাদ দিয়ে ও এখানে হবে। আর যদি সেকেন্ড রাইট করতে হয়, তাহলে সেকেন্ড রাইট করতে গেলে এন কে আমাকে আউটসাইড দেখাতে হবে এখানে। হ্যাঁ, একইভাবে এন এর সেকেন্ড রাইট এক ঘর বাদ দিয়ে ও একমাত্র এখানেই করতে পারবো, আর এন এর সেকেন্ড রাইট করা মানে এন কে এখানে ইনসাইড দেখাতে হবে, চলো এটাও হয়ে গেল। আর বাবা, এটা এত গ্লিচ হচ্ছে কেন? এবার দেখো তো মজার বিষয়, পরপর দুটো ইনসাইড এসছে, তার মানে আর এখানে ইনসাইড করতে পারবো না, এটাকে আমাকে আউটসাইড করতে হবে। আবার এটাকেও ইনসাইড করতে পারবো না, এটাকেও আউটসাইড করতে হবে। এখানে উল্টোটা হয়েছে, পরপর দুটো আউটসাইড এসছে, তার মানে এটাকে আমাকে ইনসাইড করতে হবে, এটাকেও আমাকে ইনসাইড করতে হবে। বোঝা গেল? ওকে, চলো তাহলে দেখি আর কি করা যেতে পারে, লাস্ট কিছু বাকি থাকবে এখানে। বলছে দ্য ইমিডিয়েট নেইবারস অফ ও ফেসেস দ্য অপোজিট ডিরেকশন অফ ইচ আদার, মানে ও এর যে পাশাপাশি প্রতিবেশী নেইবার তারা হচ্ছে একে অপরের বিপরীত ডাইরেকশন ফেস করে, মানে ও এর একটা নেইবার যদি ইনসাইড হয় আর একটা হবে আউটসাইড। তো ও এর একটা নেইবার দেখো কে ইনসাইড দেখছে, তাহলে আরেকটা নেইবার এল হবে আউটসাইড। ও এর একটা নেইবার কে দেখছে আউটসাইড, তাহলে এল এখানে হবে ইনসাইড। মোটামুটি পুরো ক্লু কমপ্লিট। এবার দেখি লাস্টে কিছুটা বলবে যেটা আমার একটা প্রজেক্টরকে হাঁটিয়ে দেবে। ও ডাজন্ট ফেস ইনসাইড, অর্থাৎ ও ইনসাইড দেখে না, ও কোথায় দেখবে, আউটসাইড দেখবে। তো ও আউটসাইড দেখছে মানে এটা কারেক্ট হবে, আর এখানে ও ইনসাইড দেখছে মানে এটা হয়ে যাবে রং। হয়ে গেল। এমন ডিফিকাল্ট কিন্তু ছিল না কোশ্চেনটা, ছিল কি, শুধু স্টেপ বাই স্টেপ অ্যাকর্ডিংলি আমাদেরকে চলতে হবে। আর হুটোপাটি করলে এই কোশ্চেনে বিপদ, ঠান্ডা মাথায় পুরো সিচুয়েশনটাকে অ্যানালাইজ করে চারটে ক্লুজ যদি দেখি প্রথম ক্লুটাতে অ্যান্সার পাচ্ছি না, একটু হোল্ড করে পরের ক্লুগুলো পড়ে পড়ে করলে তখন দেখাচ্ছে অ্যান্সারটা আমার টুকটুক করে মিলে যাচ্ছে, হ্যাঁ কি না? হুম। তো অ্যান্সার এসে গেল। এবার এখান থেকে কি করব আমরা,
আমরা এখান থেকে করি হচ্ছে তোমার কি করি বলো তো, কি করি? হ্যাঁ, কোশ্চেন করবো। মাথা আমার মাঝে মাঝে একটুখানি আমি মানে এটা জানি না এটা আমার কোনো রোগ নাকি, আমি কিন্তু অনেক সময় হয় যে ধরো একটা কোনো টপিক নিয়ে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ করে আমি আউট অফ মাইন্ড হয়ে যাই, হঠাৎ করে, যে মানে ভুলে যাচ্ছি কি মানে কোন কোন অবস্থায় আছি, কি করছি, কেন করছি, কারা আছে আমার সাথে, আমি মাঝে মাঝে ভুলে যাই। এসব হয় আমার সাথে। যাই হোক, হু অ্যামং দ্য ফলোইং পেয়ার অফ পার্সন ফেসেস দ্য সেম ডাইরেকশন। তো কারা কারা সেম ডাইরেকশন ফেস করে? পি আই আছে, কে আই আছে। তো পি আউটসাইড, আই আউটসাইড, এটা তো সেম ডাইরেকশন ফেস করছে, চলো এটা তো হলো অ্যান্সার। কে আর আই কি করবে? কে ইনসাইড, আই আউটসাইড, না এরা সেম হচ্ছে না। এন আর জে কি করবে এখান থেকে? এন আর জে, জে ইনসাইড, এনও ইনসাইড, তো অবশ্যই এটাও করবে। তো বোথ 1 and 3 এখান থেকে কারেক্ট হচ্ছে, অপশন নাম্বার সি অনলি 1 and 3 কারেক্ট। হু অ্যামং দ্য ফলোইং পারসন সিট থার্ড লেফট অফ এন। আমরা আচ্ছা, তোমরা বলো তো দেখি থার্ড লেফট অফ এন এখানে কে বসছে? বলো দেখে দেখে। পি। পি বসছে, ভেরি গুড। তো পি বসছে মানে অপশন নাম্বার এ হবে এখান থেকে অ্যান্সার। আচ্ছা, which of the following first person, আচ্ছা ফার্স্ট পার্সন সিট এক্স্যাক্টলি বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন। ওকে, মানে প্রথম মানে দেখো তিনটে করে পার্সন এখানে দেওয়া আছে অপশনে, ঠিক আছে? হুম। তো বলছে বলছে ফার্স্ট পার্সন সিট এক্স্যাক্টলি বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন, মানে ধরো এ বি সি এরকম যে থাকে, তাহলে সেকেন্ড আর থার্ড, বি আর সি এর মাঝখানে এ বসছে নাকি এটা চেক করতে হবে। তো পি আই ও, তার মানে আই আর ও এর মাঝখানে পি বসছে। হুম। আই আর ও এর মাঝখানে তো পি বসছে না, এটা তো আমি দেখতে পারি না, এক্স্যাক্টলি মিডলে হতে হবে। হুম। জে এম কে, মানে এম আর কে এর মাঝখানে জে, এম আর কে এর মাঝখানে জে, এটাও আসছে না, কোনো লিঙ্ক নেই। কে আই জে, এটা হচ্ছে তোমার কে আই জে, মানে আই আর জে এর মাঝখানে কে আসছে নাকি? আই জে এর মাঝখানে কি, এটাও হচ্ছে না কিছু। চলো নেক্সট হচ্ছে আই এন এম, এন আর এম এর মাঝখানে আই, দেখো এন এম তার মাঝখানে আই, এটা কিন্তু মিলছে, তাহলে অপশন ডি টা হয়ে গেল এখানে রাইট আনসার। ওকে, 4 of the 5 alike in a certain way, কোনটা বিলং করে না এই গ্রুপ থেকে? দেখিনি। এম জে কে কি বলছে দেখা যাক বৈশিষ্ট্য। এম জে কে, এম ইনসাইড দেখছে, জে ইনসাইড দেখছে, কেউ ইনসাইড দেখছে। ওকে, তাহলে কেউ একজন আউটসাইডার হবে। এন আর ও দেখি কি হয়, ও আউটসাইড আর এন ইনসাইড, তো সবাই ইনসাইড দেখছে, একমাত্র ও হবে আউটসাইড, এটা আলাদা। হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু, ট্রু স্টেটমেন্ট খুঁজে বার করতে বলেছে, চলো দেখা যাক। কে অ্যান্ড ও ফেস সেম ডাইরেকশন, এটা কি ঠিক? কে ইনসাইড, ও আউটসাইড, না সেম ডাইরেকশন ফেস করছে না, এটা রং হবে। আচ্ছা, এল সিট সেকেন্ড লেফট অফ কে, এল সিট সেকেন্ড লেফট অফ কে, কে কোথায়, কে কোথায়, কে এখানে, কে এর সেকেন্ড লেফটে তো আই আছে, এল তো হবে না এখান থেকে, তাহলে এটাও রং হয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, 3 পার্সন সিট বিটুইন জে অ্যান্ড এন, তো জে আর এন কোথায়? জে এখানে, আর 1 2 3 বাদ দিয়ে এন, যেদিকে কাউন্ট করো অপোজিটে আসছে। এটা নিশ্চয়ই তোমরা জানো যে 8টা যদি পার্সন সার্কুলার সিটিং এ যদি বসে থাকে, তাহলে যদি দুটো পার্সন যদি একে অপরের অপোজিটে থাকে, তার মানে অবশ্যই তাদের মাঝখানে 3 জনের গ্যাপ থাকবে, 3 জনের গ্যাপ থাকবে, তাতে তুমি লেফট সাইড থেকে দেখো বা রাইট সাইড থেকে দেখো, তাহলে এটা তোমার কারেক্ট হয়ে যাবে, 3টা কারেক্ট হয়ে যাবে। তো অনলি 3, অপশন বি হচ্ছে এখান থেকে রাইট আনসার। বোঝা গেল? তো 3টে পাজল করলাম এতক্ষণে। 3টে পাজলে কিন্তু একদম জল ভাত লেভেল বলবো না, সেকেন্ড ডেটটা একটুখানি ইজি ছিল, মান্থ বেসডটা, কিন্তু বাকি দুটো একদম জল ভাত বলবো না, কিন্তু খুব কঠিন সেটাও কিন্তু বলা যাবে না। হ্যাঁ কি না বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, টিল নাও এখনো পর্যন্ত। না না, ঠিক আছে। ঠিক আছে, কোনো ডাউট নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে দেখি একটা পাজল দিয়েছে, এটা কি বলেছে, বলেছে a certain number of person are sitting in linear row facing north, certain number of person, মানে এক্স্যাক্টলি বলেনি যে কতজন পার্সন আছে, সবাই একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে বসে আছে, সবাই নর্থ ফেস করছে। ভালো কথা, তাহলে যেমন যেমন ক্লু তেমন তেমন আমাকে এগোতে হবে। বলছে only 5% sit between m and i, তো m আর i এর মধ্যে 5 জন বসছে। এখানে আপাতত এগুলোকে নোট করবো, প্রথমেই দেখে পরে হুটুম ফুটুম করে আমরা করতে লাগবো না, কারণ পরে ক্লু কেমন আছে সেটা দেখা দরকার। আচ্ছা, টি সিটস থার্ড টু দ্য রাইট অফ আই, ভালো কথা, টি সিটস থার্ড রাইট অফ আই, চলো তাহলে এখানে আই এর সঙ্গে টি এর একটা ক্লু পেলাম, আর প্রথমে এম আর আই রিলেটেড ক্লু আছে, তা আমি কিছুটা এগোতে পারি। সবাই নর্থ ফেস করছে এটাই বলেছিল তো, নর্থ নর্থ, হ্যাঁ নর্থ ফেস করছে, তো এম এর পর 5 ঘর বাদ দিয়ে আছে একটা কন্ডিশন, এম এরকম রাখলাম, 1 2 3 4 5 বাদ দিয়ে আই একটা এরকম করলাম, আর একটা কন্ডিশনকে আই এদিকে রাখলাম, 1 2 3 4 5 বাদ দিয়ে এম কে আমি এখানে রাখলাম, এটা একটা হয়ে গেল। কি বলেছে এখানে, বলেছে টি সিটস, এই যেখানে বলেছে টি সিটস থার্ড টু দ্য রাইট অফ আই, আই এর থার্ড রাইটে টি বসবে, তো আই এর থার্ড রাইট মানে রাইট সাইডে 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এখানে টি প্লট করে দাও, আই এর পর 1 ঘর 2 ঘর বাদে টি কে এখানে প্লট দিয়ে দাও, হয়ে গেল। আর কি বলেছে,
ও সিটস ইমিডিয়েট লেফট অফ এম, ও সিটস ইমিডিয়েট লেফট অফ এম, তাহলে এম এর ইমিডিয়েট লেফটে এখানে ওকে বসিয়ে দাও, এম এর ইমিডিয়েট লেফটে এখানে ওকে বসিয়ে দাও, ভালোই চলছে। আচ্ছা, the number of person sitting between T and O same as the number of person sitting between O and S, মানে T আর O এর মধ্যে যতজন থাকবে O আর S এর মধ্যেও আমার ততজন থাকবে, এটা আমাকে বলেছে। ভালো কথা, দেখা যাক। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে কি বলতো, T আর O এর মধ্যে যতজন, O আর S এর মধ্যে ততজন, এটা যদি সমান পরিমাণে থাকে তার মানে কি বলতো, T আর S এদের এক্স্যাক্টলি মিডিলে বসে থাকবে O। এটা কিন্তু আমি তোমাদের যারা 1.0 তে আগে থেকে আছো তাদের কিন্তু বলেছিলাম। আর দেবাঞ্জন আশা করছি হয়তো ব্যাপারটা জানতেও পারো এই জিনিসটা। হ্যাঁ এটা জানি। এটা জানো, ভেরি গুড। তাহলে টি আর ও এর মধ্যে যতজন, ও আর এস এর মধ্যে ততজন, তাহলে কি হবে, সেকেন্ড পজিশনে টি এর পর এক ঘর বাদ দিয়ে ও, তাহলে ও এর পর এক ঘর বাদ দিয়ে এখানে করে দেবো এস। আর এখানে ফার্স্ট পজিশনে কি আছে দেখো, অনেক বড় হয়ে যাবে। দেখো 3 3 6 3 9, 9 জনের গ্যাপ টি আর ও এর মধ্যে, তাহলে ও আর এস এর মধ্যে এখানে 9 জনের গ্যাপ করতে হবে। করে দিই চটপট, 1 2 3 4 5 6 7 8 9 বাদ দিয়ে এখানে করে দিলাম এস। আমার মনে হচ্ছে এত বড় হবে না প্রজেকশন, এটা মনে হচ্ছে ফার্স্টেরটাই ভুল যেতে পারে, তাও দেখা যাক, চেক করতে থাকি। আচ্ছা, only 2% sit between A and S, A আর S এর মধ্যে কি বলেছে, কেবলমাত্র দুজন বসছে, who sit at one of the extreme end, তাহলে S কি হচ্ছে, একটা এক্সট্রিম এন্ডে বসবে আর দু ঘর বাদি A থাকবে। দেখা যাক, S এক্সট্রিম এন্ড, এখানেও তাহলে এটাকে এক্সট্রিম এন্ড বানিয়ে দিতে হয়, এখানে রো শেষ হয়ে গেল, আর এখানে এটাকে এক্সট্রিম এন্ড বানিয়ে দিতে হয়, রো এখানে শেষ হয়ে গেল। S এর পর দু ঘর বাদ দিয়ে, তাহলে এক ঘর দু ঘর বাদি এখানে A প্লট দিলাম, এখানে এক ঘর দু ঘর বাদি A কে আমি এখানে প্লট করলাম। চলো, as many persons sit to the right of A as to the left of X, মানে A এর রাইট সাইডে যতজন থাকবে X এর লেফট সাইডে ততজন থাকবে, এটা বলে রেখেছে। আচ্ছা, এটা করার আরেকটা উপায় আছে, আমরা আর দেখে হু নেবো। ইজ দ্য ইমিডিয়েট নেবার পুরোটা পড়ে নাও, তাহলে সুবিধা হবে মনে হয়। পুরোটা পড়ে নেবো বলছো, হ্যাঁ তাহলে পুরোটা টি পড়ে নিচ্ছি। বলছে, টিটা তো চিনি। আচ্ছা, X বলেছে হু ইজ নট এন ইমিডিয়েট, হু ইজ এন ইমিডিয়েট নেইবার অফ T, তাহলে X আর T আবার বলেছে পরস্পরের নেইবার হবে, এটাও একটা ভালো ক্লু পেয়ে গেলাম, X আর T নেইবার হবে। তো T কোথায় আছে, T আমার হচ্ছে এখানে আছে, T আমার এখানে আছে, তো T এর নেইবার বলতে এখানে X কে একটা জায়গাতেই রাখতে পারবো, এটা। আচ্ছা, এখানে T কোথায় আছে, T এখানে আছে, জানি না X এখানে বসবে নাকি পাশের জায়গা বানিয়ে X কে বসাতে হবে, সেটা একটু দেখার বিষয় আছে। বলেছে এর রাইটে যত X এর লেফটে তত। একটা জিনিস ভালো করে বুঝবো, এটা বোঝার একটা সহজ উপায়, এর রাইটে যতজন আছে X এর লেফটে ততজন থাকবে। এবার দেখো এক্সট্রিম এন্ড থেকে এর ডিস্টেন্স কত, একটা আমি এক্সট্রিম সাইড থেকে একজন দুজন তিন ঘর বাদ দিয়ে এ আছে, তাহলে এই প্রজেকশনেও এক্সট্রিম সাইড থেকে তিন ঘর বাদ দিয়ে এক্স কি করতে পারবে, লেফটের একদম একদম এক্সট্রিম লেফট কর্নার যেটা থাকবে সেখানে 1 2 3 বাদ দিয়ে যদি এক্স করি তাহলে কিন্তু পুরো প্রজেকশনটা আমার মিলে যাচ্ছে, এটা আমার হওয়া উচিত। এবার এক্স কোথায় করতে পারি, এক হতে পারে টি এর পাশে এক্স কে বসালাম, আরো তিনজন বাড়িয়ে দিলাম, অথবা এক্স কে এইদিকে বসালাম দিয়ে টি কে নিয়ে একজন আরো দুজন বসিয়ে তিনজন করে দিলাম, এটাও হতে পারে, যা খুশি হতে পারে, এখন আমি কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত। বাট এই প্রজেকশনটা দেখো সেকেন্ডে করা যাবে, সেকেন্ড পজিশনে এ দেখো এক্সট্রিম রাইট সাইড থেকে 1 2 3 ঘর দূরে আছে, তার মানে এক্স এর লেফটে তিনজন থাকবে, এক্স এর লেফটে একজন দুজন এই তিনজন বসালাম, ব্যাস এখানে প্রজেকশন হয়ে গেল কমপ্লিট। এখানটা ফার্স্ট পজিশনে এখনো ডাউট আছে, দেখি কি হয়। বলছে এক্স ডাজন্ট সিট ফোর্থ ফ্রম দ্য লেফট এন্ড, আচ্ছা এক্স বলেছে লেফট সাইড থেকে ফোর্থ পজিশনে বসবে না, তাহলে 1 2 3 4 লেফট সাইড থেকে ফোর্থ পজিশন, আমাদের সঙ্গে ধোকা হয়ে গেল, সেকেন্ড প্রজেকশনটা বাদ হয়ে গেল। বলেছে এক্স হচ্ছে লেফট সাইড থেকে ফোর্থ পজিশনে বসবে না, এক্স ডাজন্ট সিট ফোর্থ ফ্রম লেফট হ্যান্ড। চলো, বলছে নট মোর দেন টু পিপল সিট বিটুইন আই অ্যান্ড এক্স, মানে আই আর এক্স এর মধ্যে কি হচ্ছে, দুজনের বেশি, নট গ্রেটার দেন টু, দুজনের বেশি লোক আই আর এক্স এর মধ্যে বসবে না। তো দেখা যাক ফার্স্ট প্রজেকশন। আচ্ছা, আই এর পর দেখো, যদি আমি টি এর পাশে যদি এক্স কে বসাই, কথার কথা আমি যদি এক্স কে ধরো টি এর পাশে এরকম বসাই, তাহলে আই আর এক্স এর মধ্যে কতজন, 1 2 3 জনের গ্যাপ হচ্ছে কিন্তু, রাইট? আই আর এক্স এর মধ্যে তোমার তিনজনের গ্যাপ হচ্ছে, বাট বলেছে আই আর এক্স এর মধ্যে দুজনের বেশি গ্যাপ হওয়া চলবে না। এইদিকে তাহলে হবে না। তাহলে একটাই কথা, টি এক্স কে আমাকে টি এর পাশে এই দিকটায় বসাতে হয়, এক্স এর রাইটে তিনজন, তাহলে একজন দুজন তিনজন হয়ে গেল, কমপ্লিট করে দাও, এটা হয়ে গেল আমার ফাইনাল প্রজেকশন। ওকে, প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু কিছু না কিছু টুইস্ট ছিল, এবং তার সঙ্গে সঙ্গে তোমার ফলো করতে করতে আমাদের এগোতে হলো। তবুও বলবো না যে খুব কঠিন পাজল ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ এই পাজলটা সলভ করার জন্য কিন্তু ভালো রকমের প্র্যাকটিসের সঙ্গে থাকতে হবে, প্র্যাকটিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড না থাকলে এটা খুব কঠিন। আর যখনই আনসার্টেন কোশ্চেন আমরা করব, কমপ্লিট হওয়ার পর আগে আমরা নাম্বার অফ পার্সেন্টটাকে গুনে লিখে রাখবো, কারণ একটা কোশ্চেন থাকবেই নাম্বার অফ পার্সেন্ট নিয়ে। গুনি, তিনজন তিনজন করে জোড়ায় জোড়ায় গুনবো, তাহলে সুবিধা, 3 3 6 3 9 3 12 3 15 3 18 3 21 আর 2 23,
টোটাল n is equal to 23, 23 জন। এই 3 জনের জোড়ায় গোনাটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, বা 4 জনের জোড়ায় পারলে আরো ভালো। আমি চেষ্টা করেছিলাম 3 জন দিয়েই করতে আপাতত, ওটা না খুব কঠিন না খুব সহজ। আরেকবার কার্সার দিয়ে দেখো কিরকম করে গুনবে। এরকম করে গুনলাম, এই যে এখান থেকে স্টার্ট করলাম, যে 3 3 6 3 9 3 12 3 15 3 18 3 21 আর লাস্টে 2 জন 23। বোঝা গেল? চোখটা সেট হতে হবে একদম, চোখটা একদম তোমার একদম নিবন্ধ থাকতে হবে এই জায়গাটাতে, ফোকাস লাগবে। প্রথম প্রথম সময় লাগবে গুনতে, কিন্তু হ্যাবিটটা তৈরি করে এরকম করে গোনার, গ্রুপে গ্রুপে গোনার। একটা দুটো করে গুনতে গেলে কনফিউশনও বেশি হবে, গোলাবেও বেশি, সময়ও বেশি লাগবে। কিন্তু জোড়ায় জোড়ায় গুনলে তাড়াতাড়ি গুনতে পারবে। প্রথমেই হয়তো এক্সপার্ট হবে না এটাতে, প্রথম প্রথম সময় লাগবে, লাগুক সময়, চিন্তা নেই। কিন্তু চেষ্টা করো, ইনিশিয়াল অ্যাপ্রোচ তোমার এটা থাকা উচিত যে আমি করব এই টেকনিকে, এভাবেই গুনবো। আস্তে আস্তে দেখো কয়দিন করতে করতে অটোমেটিক স্পিড লক্ষ্য করবে। আর এই জিনিসটার বেনিফিটটা তুমি কোথায় পাবে তোমাকে সেটাও বলে দিচ্ছি। এখন হয়তো মনে হচ্ছে ধর এগুলো পড়ে যে কি লাভ হয়, প্রত্যেকটা আইটেমের এখানে বেনিফিট আছে তোমার প্র্যাকটিক্যালি। যখন তুমি চাকরি করবে তখন প্রচন্ড বেনিফিট। আজ যখন আমি ধরো কোনো এনইএফটি করছি, ধরো কথার কথা এনইএফটি বা আরটিজিএস, পুরোটা তো নাম্বারস এর উপর ডিপেন্ড করে। ধরো কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার, ধরো একটা র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার 541701001234, হয়তো এরকম একটা নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হয়, এরকম 13 ডিজিটস এর নাম্বার হয়। এবার ধরো কিছু কিছু অ্যাকাউন্ট নাম্বার, এটা তো গেলে তাও নয়, ভালো অ্যাকাউন্ট নাম্বার বলছি তোমাকে, ধরো 5417014141, কটা হলো এখানে? 3 3 6 একে 7টা, তো এখনো 6টা বসাতে হবে। 1 2 3 4 5 1, হয়তো এরকম আছে। অনেক কটা জিরো বা অনেক কটা ওয়ান এরকম থাকবে। তো চোখ যদি তোমার ঠিকঠাক এরকম, এই যে ব্যাচ কাউন্টিংটা, এটা যদি ঠিকঠাক থাকে না, এই নাম্বার অফ জিরোস গুলো বুঝতে অসুবিধা হয় না। যেমন সেদিন আমার কাছে এসেছিল তোমার হচ্ছে একটা 15 লাখ টাকার একটা আরটিজিএস এসেছিল। 15 লাখ টাকা আরটিজিএস কিরকম হয়? 15 1 2 1 2 3, এই ফরম্যাটে মনে রাখলে 15 লাখের পেছনে কটা শূন্য আসবে জীবনেও তুমি ভুলবে না। হুম। এক 1 লাখ, 1 লাখকে আমি 100,000 হিসেবে কল্পনা করি, এটা হয়ে গেল 1 লাখ। 10000000 এরকম, এইভাবে। তো এরকম ভাবে কাউন্টিং এর ক্ষেত্রে প্রচন্ড সুবিধা দেয়, যখন তুমি এই মানে কাজ করবে, সিস্টেমে যখন এন্ট্রি করবে, ডিজিটস এন্ট্রি করবে, হ্যাঁ নাম্বারস এন্ট্রি করবে, তখন প্রচন্ড রকম সুবিধা হবে। এইটার জন্যই হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিজুয়ালাইজেশনের যে ট্রেনিংটা, এটা এখান থেকেই স্টার্ট হয়। তাহলে বোঝা গেল কোশ্চেনটা, সলিউশনটা সবাই বুঝতে পারলেন? একটু জানাও, কোনো ডাউট থাকলে জানাও। না দাদা। হুম। তাহলে কোশ্চেন্স গুলো করি। which of the following statement is a not true, মানে false statement খুঁজতে বলেছে। no one sits to the, আচ্ছা এই স্ক্রিনটাকে না আমি একটু ইরেজ করে দিই, নোংরা হয়ে গেছে। আচ্ছা, no one sits to the left of a, নট ট্রু বলে আমাকে কি করতে হবে? মানে ফলস খুঁজতে হবে। নট ট্রু, এই নট ট্রু নট ফলস এগুলো কিন্তু একটু কনফিউজিং হয়। no one sits to the left of a, no one sits to the left of a, এটা কি? এটা তো অবশ্যই ফলস, কারণ এর লেফটে তো 3 জন বসে আছে, এরা বলছে নো ওয়ান, তো এটা তো ফলস বলছে। তো এটা তোমার হচ্ছে ফলস, এটা একটা হতে পারে নট ট্রু। ইভেন নাম্বার অফ পার্সন সিট বিটুইন এস এন্ড ও, এস আর ও এর মধ্যে কতজন বসছে দেখো, গুনি, 3 3 6 3 9, না 9 জন বসছে। এরা বলছে তোমার ইভেন নাম্বার, তো এটাও নট ট্রু, এটা তো হচ্ছেই ভালো কথা। আচ্ছা, which of the following statements are not true? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি। টি সিট সেকেন্ড রাইট অফ এক্স, টি সিট সেকেন্ড রাইট অফ এক্স এর সেকেন্ড রাইটে টি বসছে, না এটাও নট ট্রু, এটাও ফলস আছে, তাহলে এটাও ফলস। অপশন সি বলছে অল দ্য গিভেন স্টেটমেন্টস আর নট ট্রু, তো এটা হয়ে যাবে অপশন ডি, টা হয়ে যাবে অ্যান্সার। অল দ্য গিভেন স্টেটমেন্টস আর নট ট্রু, কারণ তিনটেই আমার ফলস অ্যান্সার আসছে। গট ইট? হাউ মেনি, এই যে বললাম হাউ মেনি পার্সন সিটিং ইন দ্য রো আসবে, আগে থেকে গুনে রাখলে তোমাকে আবার গুনতে হবে না। 23 আসছে, চুপচাপ অপশন বি মার্ক করে দিলাম 23। P sits exactly between A, আচ্ছা if P sits exactly between M and X, then who sits second right of P, মানে M আর X এর ইমিডিয়েটলি মাঝখানে P রাখতে হবে। তো M আর X এর মাঝখানে কতজন আগে দেখবো? এই যে 3 জন, 3 জন 6 জন, একজন 7 জন, মাঝখানে 7 জন আছে, তাহলে P কে কোথায় বসাবো? 1 2 3 ছেড়ে P এখানে চলে আসবে। বোঝা গেল? P কে আমাকে এখানে রাখতে হবে। আচ্ছা 1 মিনিট একটু আরেকবার হোল্ড করো তো তোমরা, একটা কল আসছে। P কে তাহলে আমাকে এখানে বসাতে হচ্ছে এই পজিশনে। বলেছে আমাকে কি ছিল যে দেন হু সিটস সেকেন্ড রাইট অফ পি, পি এর সেকেন্ড রাইটে কে বসছে? পি এর সেকেন্ড রাইটে বসছে আমরা এখানে আই বসছে, পি এর সেকেন্ড রাইটে এখানে আই বসছে, আই হচ্ছে অপশন নাম্বার এ তে চলে আসছে, আই অপশন নাম্বার এ তে চলে আসছে।
হোয়াট ইজ দ্য পজিশন অফ ও উইথ রেসপেক্ট টু এক্স? এক্স এর সাপেক্ষে ও এর পজিশন কি? এক্স হচ্ছে এখানে, ও হচ্ছে এখানে। কতজনের গ্যাপ? 3 3 3 6 7 8, 8 জনের গ্যাপ। মানে কত, মানে কত হবে টি থেকে ও? টি থেকে ও না এক্স থেকে ও, কি বলেছিল ভুলে যাচ্ছি। এক্স থেকে ও কত? 3 3 6 7 8, 8 জনের গ্যাপ। তাহলে এক্স থেকে ও এটা কোন পজিশন, লেফট না রাইট? লেফট। লেফট হবে। 8 জন পার্সন আছে, তার মানে কততম হবে? 9th হবে। 9th টু দ্য লেফট, এটা হওয়া উচিত। 9th টু দ্য লেফট, 9th টু দ্য লেফট, অপশন নাম্বার ই হলো রাইট অ্যান্সার। ফর্ম ইন দ্য ফলোইং পার্সন সিটস 8th টু দ্য লেফট অফ এম। এম এর 8th লেফট, তার মানে এম এর লেফট সাইড থেকে 7 জনের গ্যাপ থাকবে। এম কোথায়? এম এখানে, 7 জনের গ্যাপ করো। এদিকে 3 জন, এদিকে 3 জন। এক মিনিট, 8 বলেছে তো? 3 3 6 একে 7, হ্যাঁ। এই যে এ হবে, এ 8th বলেছে, এই 8th টু দ্য লেফট, তার মানে হচ্ছে 7 জনের গ্যাপ হ্যাঁ এম এ। হ্যাঁ। তাহলে 1 2 3 4 5 6 7, এ হয়ে যাবে অ্যান্সার। এ, তাহলে অপশন নাম্বার সি হবে অ্যান্সার, এ। ওকে, তুমি একটু ভুল করবে, তোমাকে এক্সামিনার ফাঁসানোর জন্য রেডি। যে একজন এস বললো, দেবাঞ্জন মনে হয়, দেখো এস অপশন এ তে রয়েছে। তুমি তাড়াহুড়া বলতে পুক করে মার্ক করে দেবে, আর পুক করে তোমার 0.25 নেগেটিভ হয়ে গেল। বাস, খেল খতম। তাই খুব সাবধান, হ্যাঁ। এখন ইনিশিয়ালি বিগিনার ফেজে একদম যা করবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবে, কোনো তাড়াহুড়া নেই। তোমাকে কেউ জাজ করছে না যে তুমি স্লো করছো না ফাস্ট করছো, কি করছো, একদমই না। পুরো স্লো স্লো, একদম ধীরে ধীরে করবে, কিন্তু ফোকাসটা ঠিক রাখবে, তাহলেই আস্তে আস্তে স্পিড বাড়বে। আচ্ছা, পাজলের মোটামুটি আমাদের আজকের যা কিছু ছিল হলো কমপ্লিট। এবার পাজল ছেড়ে একটু অন্য টাইপে ঢুকে যাচ্ছে এখানে। এখানে দেখো ঢুকেছে কিসে, কোডিং ডিকোডিং এ ঢুকেছে, চাইনিজ কোডিং। কতগুলো ইনফরমেশন দিয়েছে, ট্রিজ আর টলার দেন শ্রাবস, হাউস আর অফ মেজ, ফিগ ট্রিজ আর টলার। এগুলো জানা আছে তো দেবাঞ্জন? এগুলো জানো তো চাইনিজ কোডিং কেমন করে করতে হয়? হ্যাঁ। ওকে, ভেরি গুড। তাহলে এবার দেখো কোশ্চেন্স গুলো এখান থেকে ডাইরেক্ট দেখবো। বলছে কোথায় গেল, বলছে হোয়াট ইজ দ্য কোড ফর দ্য ফ্রেজ শ্রাবস ফিগ। আমি এখানে পাশে বড় করে লিখছি, শ্রাবস অ্যান্ড ফিগ, এটা বলেছে। এর আমার কোডটা বার করতে বলেছে, দেখবো। তো শ্রাবস ওয়ার্ডটা কোথায়? দেখো শ্রাবস ওয়ার্ডটা এখানে আছে, আর শ্রাবস ওয়ার্ড কোথায় আছে? শ্রাবস এখানেও আছে, ভালো কথা। আচ্ছা, আর এখানে কমন ওয়ার্ডস কি কি আছে দেখো। ট্রিজ, ট্রিজ আচ্ছা, ট্রিজ একটা কমন ওয়ার্ড আছে, ট্রিজ একটা কমন ওয়ার্ড আছে। আর টলার, আর টলার নেই, দ্যান নেই এখানে। আচ্ছা, ট্রিজ আর কোথায় আছে? ট্রিজ দেখো এখানে আছে, ভালো কথা। তাহলে এখানে, এখানে আর এখানে, এই 3 জায়গায় ট্রিজ আছে। তো এই 3টে সেন্টেন্সে 3টে কমন কোড থাকবে, যেটা আবার ট্রিজ এর জন্য অ্যাপ্লিকেবল। তো ওটাকে আমাকে বাদ দিতে হবে। আর পাশে আমি এটাকে ছোট করে নোটও করে নেবো, যাতে করে পরের কোনো জায়গাতে ট্রিজ এর ব্যাপারে উল্লেখ আসলে আমার যাতে ওটা আগে থেকেই ডিটারমাইন করা থাকে। তো এমএইচ এখানে আছে, এমএইচ এখানে নেই। এফসি এখানে আছে, এফসি এখানে আছে। লাস্টে কি এফসি আছে? নেই, বাদ দাও। পিকে এখানে আছে, পিকে এখানে আছে, পিকে এখানে আছে। তো পিকে ওয়ার্ডটা দেখো 3টে সেন্টেন্সই অ্যাভেলেবেল। তাহলে বোঝাই যাচ্ছে ট্রিজ এর জন্য কোড কি হবে, পিকে হবে ট্রিজ এর কোড। তাহলে শ্রাবস এর কোড কি হবে এখান থেকে? শ্রাবস, এই 2 জায়গায় কমন কোড কি আছে দেখো। এই 2 জায়গায় পিকে এক কমন কোড আছে, এমএইচ এফসি আর এমএইচ একটা কমন কোড আছে। এমএইচ এখানে আছে আর পিকে আছে। তো পিকে তো অলরেডি বাদ হয়ে গেল ট্রিজ এর জন্য, তাহলে শ্রাবস এর জন্য কি আসবে? এমএইচ চলে আসবে শ্রাবস এর জন্য, হয়ে গেল। এগুলো কিন্তু একটা রাফ কপি যেটা তোমরা পাবে এক্সামে, বা যখন নিজেরাও করবে, রাফে ছোট ছোট করে এগুলো নোটস রাখতে পারো। তাহলে করে কি পরের কোশ্চেনে কিন্তু আর বারবার করে এই ক্লু গুলো খুঁজতে হবে না। আচ্ছা, লাস্টে ফিগ, ফিগ ওয়ার্ডটা কোথায় আছে? ফিগ ওয়ার্ডটা দেখো এখানে আছে, ফিগ, ফিগ এখানে আছে। দেখো ট্রিজ রিপিট আছে, আর টলার, আর হচ্ছে রিপিট আছে, টলারও হচ্ছে রিপিট আছে। ফিগ একমাত্র কোথাও রিপিট নেই। তাহলে ফিগের কি হবে? একটা এমন কোড হবে যেটা হচ্ছে ইউনিক হবে, ইউনিক কোড। এফসি দেখো রিপিট আছে, পিকে হয়ে গেছে, ডিজি আর কিউপি, কিউপি আর ডিজি, ডিজি কিউপি, রিপিট আছে, কিউপি কিউপি হবে। হবে। তো ফিগের কোড এখান থেকে হবে কিউপি, এটা হয়ে গেল। তাহলে এমএইচ কিউপি অ্যান্সার হবে। এমএইচ কিউপি মানে অপশন নাম্বার ডি হবে অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি অ্যান্সার হবে। আচ্ছা, হোয়াট মে বি দ্য কোড ফর এফসিজিআর? এফসিজিআর কার হবে এই ল্যাঙ্গুয়েজে? এফসিজিআর, তো দেখো এফসি কোথায় আছে? এফসি আমার এখানে আছে, এফসি তোমার এখানেও আছে, ভালো কথা। আচ্ছা, তাহলে এখানে কমন কোড কি কি আছে দেখবে। এফসি, এফসি কমন আছে, পিকে কমন আছে, বাট পিকের কোড আমি জানি ট্রিজ হবে। ডিজি, ডিজি এখানে কমন আছে, ডিজির কোড আমি কি জানি এখনো পর্যন্ত? ডিজির কোড কিন্তু আমি জানি না, ডিজির কোড জানি না। তাহলে ডিজিটা আমার একটা কনসার্ন।
ডিজি এখানে, ডিজি এখানে, আবার ডিজি তোমার এখানেও আছে, 3 জায়গাতেই আছে। 3 জায়গাতে কমন কোড কি আছে দেখি। দেখো আমি দেখতে পাচ্ছি আর, আর এবং আর 3 জায়গাতেই আছে। বাকি ট্রিজ হয়ে গেছে, টলার এখানে 3 জায়গায় নেই, দেন শ্রাবস কিছু নেই, একমাত্র আর আছে। তাহলে আর এর কোড কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম, তাই কি না? আর এর কোড কি হলো এখান থেকে? আর এর কোড হয়ে গেল আমার এখান থেকে ডিজি, রাইট? আর এর কোড এখান থেকে হয়ে গেল ডিজি। আমাকে দিচ্ছে এফসি জিআর, ঠিক আছে? এফসির কোডটা এখান থেকে পেয়ে যাবো, কারণ ডিজি ডিজি এখানে কমন ছিল আর এফসি এফসি কমন ছিল। পিকের কোড অলরেডি বাতিল হয়ে গেছে, দরকার নেই। এফসি কোডটা কি হবে এখানে? ট্রিজ এখানে হবে না কমন, আর এখানে অলরেডি হলো টলার, একমাত্র টলার দেখো এখানে রয়েছে, টলার। তো টলারের কোড এখান থেকে কি হওয়া উচিত? টলারের কোড এখান থেকে এফসি আর ইএফসি, টলারের কোড এখান থেকে হওয়া উচিত এফসি। হয়ে গেল, টলার এখান থেকে বেরিয়ে গেল এফসি। আর জিআর বলেছে, জিআর কোথায় আছে? জিআর দেখো এইখানে আছে, জিআর এখানেও আছে, জিআর এখানেও আছে। আচ্ছা দেখি এখানে তাহলে কমন কোড কি? আরটি এখানে কমন নেই, আইপি এখানে কমন আছে। আইপিও একটা কোড যেটা কিন্তু কমন আছে। জিআর অন্য কোথাও নেই, আইপি অন্য কোথাও নেই। তাহলে আইপি আর জিআর দুটো কোডের মধ্যে আমরা কিন্তু ক্লাস দেখতে পাচ্ছি, যার কিন্তু এক্সাক্ট আমি মনে হচ্ছে বার করতে পারবো না এখানে। তাও চেক করি, এইটা আর এইটা এখান থেকে দেখি, চেক করি কি কি কমন আসছে। হাউস এখানে নেই, আর এখানে নেই, অফ মেজ, অফ মেজ, অফ মেজ আর কিন্তু কোথাও নেই। তাহলে আইপি আর জিআর দেখো, অফ অথবা মেজ এই দুটো কোডের মধ্যে কিন্তু আমার দ্বন্দ্ব হচ্ছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার করতে পারছি না। বুঝতে পারছো কিনা সবাই এটা? যদি আগে থেকে যদি সবার এগুলো জানা থাকে তাহলে করে ধরতে পারবে। এই মানে আমি যে পেসে করাচ্ছি, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু আমাকে একটু স্লো হতে হবে। বলো যদি অসুবিধা হয় তাহলে আমি স্লো হব। এফসি আর জিআর, এখান থেকে দেখো এফসিটা কিন্তু টলার, এটা কিন্তু পেলাম, বাট আইপি আর জিআর এর মধ্যে কিন্তু ক্ল্যাশিং হচ্ছে, এক্সাক্ট কোড পাচ্ছি না। যখন পাচ্ছি না তখন অপশন ক্যান নট বি ডিটারমাইন্ড, অপশন ইটাই এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, বোঝা গেল? হ্যাঁ এখানে বলছে হাউস অফ ট্রিজ হোয়াট মেবি, দেখো মেবি বলেছে, মেবি মানে হচ্ছে একটা পসিবিলিটি অ্যান্সার আসবে। ফর হাউস অফ ট্রিজ, হাউস অফ ট্রিজ এর তোমার হচ্ছে কোড কি হওয়া উচিত? দেখো ট্রিজ এর কোড আমি জানি পিকে, তাহলে পিকে থাকবে। আচ্ছা অফ, অফের কোড দেখো আইপি বা জিআর এর মধ্যে একটা হবে, আইপি স্ল্যাশ জিআর দুটোর মধ্যে একটা থাকবে। তো পিকে আইপি একসঙ্গে আছে এমন অপশন চেক করো। প্রথম কথা এই অপশনে পিকে নেই, এটা আগেই বাদ হবে। এখানে পিকে আছে, এখানে পিকে আছে, তো দেখা যাক। এখানে পিকের সঙ্গে আইপি আছে, এখানে পিকের সঙ্গে জিআর আছে, খুব ভালো কথা, আইপি আর জিআর দুটোই আছে। আরেকবার চলো বলে কি কি একটা একসঙ্গে বললে? আমি বলতে চাইছি, দেখো কি বলেছে কোডটাতে কি ছিল, হাউস ইউজ অফ অফ ট্রিজ। ট্রিজ, হাউস অফ ট্রিজ, তবে ট্রিজ এর কোড আমি জানি পিকে, পিকে বসালাম। আর আচ্ছা অফ থাকবে, অফের জন্য কি, অফ আর মেজের মধ্যে ক্ল্যাশ করছে আইপি এন্ড জিআর, মানে অফের কোড ইদার আইপি হবে অর জিআর হবে। তো তার মানে আমার যেটা অ্যান্সার হবে সেখানে পিকে কোডটা তো থাকবেই, পিকের সঙ্গে অ্যাটলিস্ট আইপি অথবা জিআর এর মধ্যে যে কোনো একটা অবশ্যই থাকতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে পিকে তোমার ফার্স্ট অপশনে নেই, বাদ। পিকে বি, অপশন বি, অপশন সি দুটোতে পিকে আছে। ফার্স্ট অপশন বি তে পিকে এর সঙ্গে আইপি আছে, অপশন সি তে পিকে এর সঙ্গে জিআর আছে। এবার দেখা যাক লাস্ট কি বলেছিল, হাউস। হাউসের কোড আমাকে এখান থেকে একটু দেখতে হবে, হাউস কি বার করতে পারবো, একটু দেখা যাক। হাউস কোথায় আছে? হাউস 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 তোমার একমাত্র এইখানে আছে মনে হচ্ছে, হাউস। বাকি আর এর কোড বেরিয়ে গেছে, আর অফ আর মেজের কোড হচ্ছে আবার ডাউটে আছে। আর এর কোড কি ডিজি, আর এদের জন্য আইপি জিআর। তাহলে কোথায় গেল ডিজি, আইপি আর জিআর, তিনটাকে বাদ দিলে পড়ে থাকছে আর টি। তাহলে হাউসের কোড এখান থেকে কি আসবে? এখান থেকে হাউসের কোড এখান থেকে চলে আসছে তোমার আর টি, এটা চলে আসলো। তার মানে পিকে এবং আর টি এই দুটোই থাকতে হবে, হাউস অফ ট্রিজ। কারণ হাউসের কোড আমি পেলাম, আর টি এটাও থাকবে, আর ট্রিজের কোড আমি আগে পেয়েছি পিকে, এটাও থাকবে। তাহলে পিকে আর আরটি অবশ্যই থাকবে অ্যান্সারে, এবং তার সঙ্গে ইদার আইপি থাকবে আর জিআর থাকবে। তো পিকে আর আরটি দুটোই থাকবে এমন অপশন দেখি, অপশন বি আর সি এর মধ্যে পিকে আছে অপশন সি তে, বাট আরটি নেই, তাহলে অপশন সিটাও বাদ। আর অপশন বি তে দেখো পিকে আছে, আরটি আছে, আর আইপি জিআর এর মধ্যে আইপিটা আছে, কারণ ওটা শিওর নয়, তাই কারণে মেবি বলেছে, মেবি আসবে না, আমি অপশন বিটা মার্ক করতে পারি। অপশন বি উইল বি মাই রাইট অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের কোশ্চেন গুলো লজিক গুলো বোঝো। দুটো ওয়ার্ড এমন আছে যার এক্সাক্ট কি ক্লু হবে মানে কোড হবে সেটা আমি জানি, তাই আমি চেক করলাম এই এক্সাক্ট যে কোড গুলো এগুলো তো ডেফিনেটলি থাকবে, তাই অপশনটা এমন করে এলিমিনেট করলাম যেখানে পিকে আরটি যেগুলো এক্সাক্ট কোড সেই দুটো যেন অবশ্যই প্রেজেন্ট থাকে, সেই হিসাবে আমি ওগুলোকে সর্টিং করলাম। বলো কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা কোয়েশ্চেন অনুযায়ী যদি আমি একটা জিনিস কনফিউশন ক্লিয়ার হয় মানে অফ আর হুম মেজের ভেতরে যেরকম হলো,
ওটা কি হুম আমি নোট করতে পারি, নাকি ওটা শুধু কোয়েশ্চেনের ওই ইন্ডিভিজুয়াল পার্ট কোয়েশ্চেনের জন্যই ওটা, ওটা ফ্যাক্ট নয়? উম, না এক্স্যাক্টলি, তুমি এখানে এখানে তুমি দেখলে কি হলো, আইপি কোডটা ইউজ হলো, কিন্তু এটার মানে কিন্তু এই না যে অফের কোড আইপি হয়ে গেল। ও, ওটা শুধুমাত্র এই কোশ্চেনটার জন্য, শুধুমাত্র। মানে ওটা ওকে, আমার কনফিউশন হয়, আমি জানতাম না। না 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 না, ওটা শুধু একটা পার্টিকুলার কোশ্চেনের জন্য। আচ্ছা। আচ্ছা, এখানে দেখো বলেছে ইফ লস্ট অ্যান্ড মিসড, এটা যদি রিটেন হয় এই কোডে PVLHFX, লস্ট রিং রিটেন ইন POFX, দেন হোয়াট ইজ দ্য কোড ফর মিসড কল? মিসড কলের কোড এখান থেকে কি হবে? ভালো কথা। এবার এইখানে যে ওয়ার্ডস গুলো দিয়েছে এগুলো কিন্তু পার্টিকুলার শুধু এই কোশ্চেনের জন্য, এগুলো কিন্তু পুরো হোল কোশ্চেনের উপর কিন্তু কোনো মানে এফেক্ট নেই। ওকে, লস্ট অ্যান্ড মিসড, এটা এরকম করে রিটেন। লস্ট রিং, তো দেখো লস্ট এর কোড আমি এখান থেকে একটা পাবো, লস্ট এর কোড এখান থেকে আমার একটা পাওয়া উচিত। লস্ট এর কোড এখান থেকে কি হওয়া উচিত? দুটোর মধ্যে পিও এফএক্স আছে, এখানে পিভিএলএইচ এফএক্স আছে, তো এফএক্স আর এফএক্স এই দুটো হচ্ছে কমন, তাহলে এফএক্সটাকে যদি বাদ দিই, যেটা লস্টের খাতায় চলে যাবে এফএক্স, ভালো কথা। আর আমাকে চেয়েছে তোমার হচ্ছে মিসড কল, তাই তো লস্ট এখান থেকে বাদ গেল, তাহলে অ্যান্ড আর মিসড মানে পিভি আর এলএইচ এর মধ্যে একটা অ্যান্ড এর কোড হবে, একটা মিসড এর কোড হবে, আমাকে চাই মিসড এর কোডটা বার করতে হবে, মিসড এর কোড বার করতে হবে। আচ্ছা, অ্যান্ড আর মিসড আইদার অর বলেছে। দিয়ে করা আছে একটা, আবার এবার দেখছি আইদার অর দিয়ে করা আছে একটা আবার। হ্যাঁ, আইদার অর দিয়ে থাকবে ডেফিনেটলি, এখানে অ্যান্ড কি কিছু আছে এখানে? আমি আগে দেখে নেবো এই কোডে অ্যান্ড কোথায় আছে। হ্যাঁ, এই কোডে দেখো অ্যান্ড আছে, ডেফিনেটলি অ্যান্ড আছে, এই যে হেয়ার ইট ইজ, এখানে তোমার অ্যান্ড আছে প্রেজেন্ট। আচ্ছা, মেজ অফ দুটো অবলিকে আছে, মানে মানে আইদার অর আছে, তাহলে আইপি আর জিআর এখান থেকে বাদ হচ্ছে, তাহলে এই কোড থেকে আইপি বাদ, এই কোড থেকে জিআর বাদ, জিআর বাদ আইপি বাদ, খুব ভালো কথা। আচ্ছা, ট্রিজ এর জন্য পিকে বাদ হবে, ট্রিজ এর জন্য পিকে বাদ হবে, ভালো কথা। শ্রাবস এর জন্য কিছু আছে, শ্রাবস এর জন্য এমএইচ বাদ হয়ে গেছে আগেই, শ্রাবস এর জন্য এমএইচ বাদ হয়ে গেছে আগে, তাহলে কে মাত্র এলএইচ পড়ে থাকলো, তাহলে অ্যান্ড এর কোড আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, অ্যান্ড এর কোড কি দাঁড়াচ্ছে? অ্যান্ড এর কোড দাঁড়াচ্ছে এখান থেকে এলএইচ, রাইট? অ্যান্ড এর কোড এখান থেকে এলএইচ দাঁড়াচ্ছে। তো এখানে কি পড়ে রয়েছে তোমার? অ্যান্ড মিস, অ্যান্ড এর কোড এলএইচ মানে এই এলএইচটাও এখান থেকে বাদ, মিস্টার কোড কি আসলো এখান থেকে? পিভি, মিস্টার কোড আমি এখান থেকে পেলাম পিভি, খুব ভালো কথা। আমাকে চেয়েছে মিসড কলের কোড কি হবে? কল, কল কি এখানে আছে? দেখো তো কল কি এখানে, তো কোথাও কোড আছে কল? কল কিন্তু এখানে কোথাও প্রেজেন্ট নেই, কল এখানেও প্রেজেন্ট নেই। আবার এখানে লস্ট অ্যান্ড মিসড আর লস্ট রিং দুটোর মধ্যে কোথাও কিন্তু কলের উল্লেখ নেই, তো মিসড এর কোড আমি পেলাম পিভি, মানে মিসড পিভি তো ডেফিনেটলি থাকবে, কিন্তু কলের কোড আমি জানি না, তো চলো চেক করি। তো ফার্স্ট অপশন দেখো পিভিএইচএ বলেছে, রাখলাম। এখানে পিভি নেই, তো পিভি নেই মানে এই অপশনটাকে বাদ দিতে হবে, কারণ মিসড কলের মধ্যে মিসড এর কোড পিভি তো ডেফিনেটলি থাকা উচিত। এখানে সি এর মধ্যে পিভি আছে, ডি এর মধ্যে আবার পিভি নেই, এটাও বাদ। তো অপশন এ আর অপশন সি এই দুটোর মধ্যে দেখো পিভি এইচ এ একটাতে এসছে আর এটাতে পিভি এলএইচ এসছে, ভালো কথা, ভালো করে বুঝবো, পিভি এইচ এ এন্ড পিভি এলএইচ। কিন্তু মজার বিষয়, ফাঁসানোর জন্য আমাকে আইদার এ অর সি বলেছে, অনেকেই এখানে অপশন নিতে আইদার এ অর সি মার্ক করে দিয়ে ফসাস করে চলে যাবে, তোমরা একটু নিজেরা বুদ্ধি খাটিয়ে বলো তো যে আইদার এ অর সি এটা হবে কি হবে না? হবে না, কেন হবে না? হবে তো না, এলএইচ আমি এর কোড অলরেডি পেয়ে গেছি। এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি, এলএইচ এর কোড আমি অলরেডি পেয়ে গেছি, এখানে অপশন সি তে যে পিভিএলএইচ বলা আছে না, এই যে এলএইচ, এই এলএইচ টার কোড আমি অলরেডি পেয়ে গেছি, এলএইচ এর কোড হচ্ছে অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড মানে এটা ডেফিনেটলি অপশন সি হবে না, পিভিএইচএ। এখানে কল হচ্ছে একটা বহিরাগত শব্দ, আউটসাইডার, একটা বহিরাগত শব্দ, নতুন শব্দ, তাই এর যে কোডটা হবে, এর কোডটাও হবে ইউনিক কোড। ইউনিক কোড, যে কোড হচ্ছে এখানে কোথাও উল্লেখ নেই, কোথাও ব্যবহার করা হয়নি। তাই পিভিএইচ এ দেখো, এইচ এ কোডটা কিন্তু আগে এখানে কোথাও ইউজ নেই, একদম ইউনিক নতুন কোড। তা এইটা হবে আমার অ্যান্সার, অপশন এ উইল বি মাই রাইট অ্যান্সার, নাকি অপশন সি, এই অপশন ই। আমি তো ওকে, ভেবেছিলাম কোয়েশ্চেনটাও নতুন, আমি যে আগেরটা দেখতে হবে সেটা বুঝতেই পারিনি। নো 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 নো, এখানে কিছু এখানে মিক্সড করে দেবে। দেখো লস্ট রিং আর লস্ট এন্ড মিস, এখান থেকে একটা নতুন ওয়ার্ড পেলাম লস্ট, যেটাকে কম্পেয়ার করে ওর কোড বার করতে পারলাম। অ্যান্ড আর মিসড, ঠিক আছে, অ্যান্ড এর কোড আমার আগেই দেওয়া আছে, ওখান থেকে বার করে মিসড এর কোডটা বার করলাম। এবার মিসড কল বার করতে বলেছে, ওখানে মিসড এর কোডটা পুট করে কলের জন্য আমি দেখছি এটা বহিরাগত শব্দ, তাহলে নতুন কোড আসবে সেটার জন্য, এইভাবে আমরা বার করলাম। ওকে, গট ইট, ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আরেকটা বলছে ওল্ডার দেন ফিগ, এটার যদি কোড এত হয় তাহলে হোয়াট উইল বি দ্য কোড ফর ওল্ডার ট্রিজ অফ, এটার কোড কি হবে? ওল্ডার দেন ফিগ, তো একটা জিনিস বুঝবো আমাকে, ওল্ডার এখানে আছে, ওল্ডার এখানে আছে, তো ওল্ডার এর কমন কোড এখান থেকে একটা না সরি সরি সরি, এখানে তো আমাকে বারই করতে হবে, দাঁড়া, ওল্ডার দেন ফিগ বলেছে তো, ওল্ডার, ওল্ডার আমার এখানে কোথাও নেই। ফিগের কোড আমি জানি, ফিগের কোড হবে কত? কিউপি, ফিগের কোড হবে
কিউপি। তো ফিগের জন্য আমি পেয়েছি কিউপি। চলো এটা কিউপিটা এখান থেকে বাদ গেল, ফিগের কোড এখান থেকে এটা বাদ। আচ্ছা ওল্ডার দ্যান বলেছে, ওল্ডার দ্যান। চলো ওল্ডার দ্যান কি এখানে আছে কোথাও? দ্যান আছে তো হ্যাঁ, এই যে দ্যান এখানে আছে, হিয়ার ইট ইজ। দ্যান কিন্তু আমার এখানে দেওয়া আছে, আর দ্যান আর কোথাও কিন্তু রিপিট নেই। তো ট্রিজ আর রিপিট আছে, টলার এবং শ্রাবস, টলার অ্যান্ড শ্রাবস, টলারও রিপিট আছে, আর শ্রাবস এর কোড আমি পেয়ে গেছি। তার মানে দ্যানের কোড কি হবে? দ্যান একটা এখান থেকে ইউনিক কোড হবে। তো দেখি এমএইচ রিপিট হয়েছে, বাদ। এফসি রিপিট হয়েছে, বাদ। পিকে পিকে রিপিট হয়েছে, পিকে এখানে আছে, পিকে এখানে আছে, পিকে এর কোড রিপিট হয়েছে, বাদ। ডিজি রিপিট হয়েছে, ডিজিও বাদ। একমাত্র জেড বি, দ্যানের কোড একমাত্র পড়ে থাকবে জেড বি। তাহলে দ্যানের এখান থেকে কোড কি হলো? এখান থেকে দ্যানের কোড হলো এখান থেকে জেড বি। ভালো কথা। তো জেড বি যদি বাদ হয় তাহলে পেয়ে গেলাম লাস্টে জিটি। তাহলে ওল্ডারের কোড কি হলো এখান থেকে? ওল্ডারের কোড এখান থেকে দাঁড়াচ্ছে আমার জিটি। ভেরি গুড, জিটি পেলাম। ট্রিজের কোড আমি অলরেডি জানি, ট্রিজের কোড আমার পেয়ে গেছি পিকে, লাস্টে পিকে পেয়েছিলাম। তাহলে ট্রিজের কোড হয়ে গেল পিকে। আর লাস্টে আসছে অফ। এবার অফের জন্য তো আমার ক্লাস ছিল আইপি বা জিআর, অফ আর মেজের মধ্যে। তো অফের কোড ইদার আইপি হবে অথবা জিআর হবে, দেখা যাক কোনটা কি আসে। এবার অপশন চেক করবো। মানে জিটি আর পিকে এই দুটো তো অবশ্যই থাকবে। জিটি আর পিকে একসাথে আছে, এই অপশন গুলোকে আমাকে আগে দেখতে হবে। দেখো জিটি পিকে এখানে আসছে, খুব ভালো কথা, এটা হতে পারে। জিটি পিকে এখানে আসছে, এটাও হতে পারে। এখানে জিটি পিকে একসাথে নেই, বাদ। এখানে জিটি আছে, পিকে নেই, এটাও বাদ। তো দেখে নি, জিটি পিকে থাকবে এবং আইপি বা জিআর এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। তো জিটি পিকে হলো এখানে জিআর আছে, জিটি পিকে হলো এখানে আইপি আছে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে কোনো একটা, আইদার এ অর বি। বোঝা গেল? দেখো খুব কোশ্চেন গুলো কিন্তু টাফ নয়, কোড বার করা কিন্তু এখান থেকে টাফ নয়, কিন্তু কোশ্চেনটার ফ্রেমিংটা একটু লজিক্যাল, বেশ ঘুরিয়ে 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 দিয়েছে। হুম একটু লেন্দি আছে। হুম এক্স্যাক্টলি, ডুয়েবল কোশ্চেন বাট লেন্দি আছে, এটাই বলার বক্তব্য। হুম যেমন আমি যদি বলি, এটা এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা 11 মিনিট হতে চললো, আর আমাদের 25টা কোশ্চেন হচ্ছে এখনো, কিন্তু আমাদের অনেকটা কোশ্চেন বাকি, প্রায় এটা হিসেব মতন 2 ঘন্টা টাচ হয়ে যাওয়ার কথা, যা দেখতে পাচ্ছি। আর লাস্ট দিনে কিন্তু আমরা আরআরবি ক্লার্কের পেপার করেছিলাম, প্রচন্ড ইজি এবং তাড়াতাড়ি হয়ে গেছিল। তো যাই হোক, এটা তোমরা বুঝতে পারলে তো নিশ্চয়ই, আশা করছি। ওকে। আচ্ছা, বাট আমি এটা বলবো যে যখন আমি লিংক শেয়ার করবো তখন এখান থেকে কিন্তু কোশ্চেন্স গুলো আরেকবার তোমরা নিজেরাও সলভ করবে, মানে আমার সলিউশনটা না চালিয়ে কোশ্চেনটা ডিসপ্লেতে এসছে তখন পজ করে তখন কোশ্চেনটা নিজেরা সলভ করার চেষ্টা করবে। ওকে, এবার কিছু ইজি কোশ্চেন, যতক্ষণ অনেক লেন্দি কোশ্চেন করলে এবার কিছু ইজি কোশ্চেনে চলে আসি। ইনইকুয়ালিটি, সহজ কোশ্চেন। দেখো কনক্লুশনে কি বলেছে? জে গ্রেটার দেন আর, মানে জে থেকে আর যেতে হবে। তো চলো করি, জে কোথায় আছে? জে আমার এখানে আছে। আর আর কোথায় আছে? আর তোমার হচ্ছে এইখানে আছে। তাহলে কি করে গেলে সুবিধা হয়? দেখো জে থেকে আমি এস অব্দি যাই, আর এস থেকে আর অব্দি যাই, হয়ে গেল। তো জে থেকে এস যদি যাই ইজ ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, তাহলে গ্রেটার ইকুয়াল টু পাবো। আর এস থেকে আর যদি যাই তাহলে অ্যাকচুয়ালি থাকবে কি, এটা তোমার এটা আছে এটা আছে, তো লেস দেন থাকবে। লেস দেনটা আমার উল্টে যাবে, যেহেতু অপোজিট ডাইরেকশনে ট্রাভেল করছি, লেস দেনটা উল্টে গেলে গ্রেটার দেন আসবে। দুটো সিম্বল কম্বাইন করলে আলটিমেটলি গ্রেটার দেন থাকবে। তাহলে জে গ্রেটার দেন আর, অপশন নাম্বার 1 তো কারেক্ট আছে। ভি থেকে এল কি বলেছে দেখা যাক। ভি থেকে এল যাব, ভি, এন আর বি আছে। তো ভি থেকে এন অব্দি যাই, আর এন থেকে আমি এল অব্দি চলে যাই, বা সিম্পল। লাস্ট দুটোই সেম ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে ট্রাভেল করছে, লাস্টটাকে উল্টে দেবো। তো ভি থেকে এন হচ্ছে লেসার ইকুয়াল টু, এন থেকে এল গেলে লেসার ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু বাদ দাও, আর এখানে লেস দেন, তাহলে লেস দেন থাকবে আলটিমেটলি। আর ওটা উল্টে যাবে, উল্টে গেলে ওটাও গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে ভি গ্রেটার দেন এল, এটাও কারেক্ট আছে। তাহলে বোথ ট্রু, বোথ 1 and 2 হচ্ছে এখান থেকে ট্রু হবে, অপশন সি কারেক্ট। ক্লারিক্যাল লেভেল আগের দিন যেটা করলাম সেটাতে কমা ছিল না, এটা শুধু কমা আছে, এটুকুই বাস ডিফারেন্স, একটু লেন্দি বানানোর জন্য। পি থেকে বি যাচ্ছি, ওকে। পি থেকে বি যাওয়া মানে কি করব? দেখো দেখতে পাচ্ছি পি থেকে এস গেলে ভালো হয়, আর এস থেকে বি চলে আসলে ভালো হয়, হয়ে যাবে তাহলে। কিন্তু মজার বিষয়, এস থেকে বি যেতে গেলে অপোজিট ডাইরেকশন চলে আসছে, তার মানে এটা আমার হবেই না। ওকে, হ্যাঁ কি না? অপোজিট ডাইরেকশন চলে আসছে মানে এটা আমার হবে না, তাহলে পি গ্রেটার দেন বি, এটা তো আমার রং হয়ে যাবে, এটা তো আমার কারেক্ট নয়। জেড থেকে এল দেখবো, জেড থেকে এল কি করে যাওয়া যায়? এটাও সহজ উপায়, জেড থেকে প্রথমে বি চলে যাব, বি থেকে চলে আসবো এল, কিন্তু বি থেকে এল আসতে গেলে আবার অপোজিট সিম্বল চলে আসছে, তাহলে এটারও কোনো ভিত্তি নেই, তাহলে এটাও আমার রং হয়ে যাবে। অর্থাৎ এটা কি হলো? নাইদার ওয়ান নট টু ইজ কারেক্ট, অপশন অপশন ই হচ্ছে কারেক্ট অ্যান্সার, নাইদার নর হয়ে যাবে।
কারণ এখানে আমরা আইদার অর কোনো সিন নেই, কারণ আইদার অর হওয়ার জন্য আমরা কি জানি, এরকম কেসে যদি অপোজিট সিম্বলে আইদার অর চলে আসে তাহলে আমাদের কি করতে হবে, কনক্লুশন চেক করতে হবে এমন যেখানে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু সব কটা সিম্বল একসঙ্গে প্রেজেন্ট আছে, এরকম কম্বিনেশন চেক করতে হবে। তো এখানে দুটোতেই গ্রেটার দেন আছে, তাই আমাদের আইদার অর চেক করারও এখানে কোনো ঝামেলা রইলো না। আরেকটা করি, এখান থেকে দেখো আর থেকে এম বলেছে, ঠিক আছে, আর থেকে এম কোথায় গেল, আর থেকে এম বলেছে, আর থেকে এম। তো কি করে করা যায়, দেখো আর থেকে ডাব্লিউ যেতে পারি, আবার ডাব্লিউ থেকে এম আসতে পারি অপোজিট সাইডে। তো আর থেকে ডাব্লিউ গেলে এটা কি হবে, লেস দেন পড়বে। ডাব্লিউ থেকে এম গেলে এটা গ্রেটার দেনই থাকবে, কিন্তু উল্টে গিয়ে ওটা লেস দেনে কনভার্ট হবে। তো দুটো কম্বাইন করলে এটা আলটিমেটলি লেস দেন থাকবে। তো আর লেস দেন এম হওয়া উচিত, লেস দেনই আছে, ওয়ান কারেক্ট। ই থেকে এফ যেতে বলছে, ই থেকে এফ, ই কোথায় আছে, ই এখানে আছে, চলো ই থেকে এফ মানে এখানে ডি এ টি। তো একটা কাজ করে দিতে পারি, ই থেকে টি অব্দি চলে গেলাম, আর টি থেকে আমি এফ অব্দি চলে আসলাম, এটা হতে পারে। কিন্তু টি থেকে এফ আসতে গেলে এই যে অপোজিট দুটো সিম্বল চলে এসছে, এটা ক্ল্যাশ করছে, তাহলে এটা হওয়ার কথা নয়। অপশন নাম্বার 2 টা এখান থেকে রং হয়ে যাবে। অনলি ওয়ান ইজ ট্রু, অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। ওকে, বোঝা গেল? এগুলো আশা করছি খুবই সহজ আছে, তোমরা বুঝতে পারছো আশা করছি। পারা উচিত। ডাব্লিউ থেকে এস বলছে, তো ডাব্লিউ থেকে আমি এল অব্দি গেলাম, এবং এল থেকে ঘুরিয়ে এস অব্দি এলাম, এটা উপায় হতে পারে। তো ডাব্লিউ থেকে এল মানে গ্রেটার ইকুয়াল, তাহলে এটা গ্রেটার ইকুয়ালই থাকছে। আর এল থেকে এস যাচ্ছে মানে এটা কি হচ্ছে, দেখো ইজ ইকুয়াল টু লেস ইকুয়াল টু ইজ ইকুয়াল টু লেস ইকুয়াল টু থাকছে, কিন্তু অপোজিট ডাইরেকশনে যাচ্ছে বলে উল্টে গিয়ে এটা গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে। তো দুটোকে কম্বাইন করলে আলটিমেটলি গ্রেটার ইকুয়াল টুই থাকবে। তো ডাব্লিউ গ্রেটার ইকুয়াল টু এস, এখানে কি বলেছে, কনক্লুশনে ওয়ান বলছে ডাব্লিউ গ্রেটার দেন এস, আবার এটা বলছে এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস। তাহলে গ্রেটার অর ইকুয়াল টু দুটোকেই দুটো সেপারেট কনক্লুশনে ব্রেক করে দেওয়া হয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হবে তোমরা নিজেরা বলো। আইদার। ইদার আর ইদার আর হবে, ডেফিনেটলি অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলোস। বাস এগুলোই হচ্ছে কিছু ইজি ইজি কোয়েশ্চেন থাকে, ইনইকুয়ালিটি, এগুলো স্কোরিং সেকশন থাকবে তোমার। আরো আছে, দেখো আরেকটা আছে ইনইকুয়ালিটি, এফ থেকে বি। এফ থেকে বি বলেছে, এফ কোথায়, এফ এখানে আছে, আর বি কিউ ও টি। এফ থেকে ও যাই, এফ থেকে ও যাই, আর ও থেকে বি যাই, হয়ে গেল। ও আর বি এর মধ্যে অপোজিট সিম্বল চলে এসেছে, তাহলে আর দেখার দরকার নেই, কনক্লুশন ওয়ান রং হয়ে যাবে। এক্স থেকে ডি যেতে বলেছে, এক্স থেকে ডি যাব, তো ডি মানে এখান থেকে এফ ভি ও, ভি আছে দেখো, এক্স থেকে তাহলে ভি গেলাম, চলো ভালো কথা। আবার ভি থেকে আমি চলে আসলাম, ডি চলে আসলাম, হয়ে যেতে পারে। এক্স থেকে ভি মানে এটা লেসার ইকুয়াল টু, কিন্তু অপোজিট ডাইরেকশনে উল্টে গেলে এটা হবে গ্রেটার ইকুয়াল টু। আবার ভি থেকে ডি গেলে গ্রেটার ইকুয়াল টু ইজ ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টুই থাকবে। তো গ্রেটার ইকুয়াল টু আর গ্রেটার ইকুয়াল টু কম্বিনেশনে গ্রেটার ইকুয়াল টুই থাকবে। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু ডি, অপশন নাম্বার 2 টা এখানে কারেক্ট, মানে অনলি কনক্লুশন 2 কারেক্ট, অপশন নাম্বার এ হবে অ্যান্সার। ওকে, ইনইকুয়ালিটি শেষ। এবার এখানে কিছু কি দিয়েছে, সিলগস দিয়েছে, সিলোগিজম। সিলোগিজম তো ইজি থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা সিলোগিজম আছে। আর লাস্টে তোমার মনে হয় আরেকটা পাজল এখানে ঢুকিয়ে দিয়েছে, পাজল বা কিছু একটা দিয়েছে, এটা আমাকে দেখতে হবে একটু। হ্যাঁ, দুটো ছোট ছোট সেট দিয়েছে দেখছি। হুম, দেখিনি, চলো তাড়াতাড়ি এবার কমপ্লিট করি। বলছে অনলি আ ফিউ রুটস আর স্টেম। তো অনলি আ ফিউ রুটস আর স্টেম মানে কি, রুটস, সাম রুটস আর স্টেম, আর অনলি আ ফিউ বলেছে বলে কিছুটাকে আমি বাদ দিয়ে দিলাম। অল লিভস আর রুট, অল লিভস আর রুট মানে এই যে অল লিভস আর রুট, এরকম করে লিভসটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। সাম স্টেমস আর ব্রাঞ্চ, সাম স্টেমস আর ব্রাঞ্চ, এরকম করে সাম স্টেমস আর ব্রাঞ্চ। বলছে অল লিফ ক্যান নেভার বি ব্রাঞ্চ, ভালো করে বুঝো, অল লিফ ক্যান নেভার বি ব্রাঞ্চ, এটা কি হতে পারে নিজেরা বলো তো তোমরা। only can never be branch। এটা ভুল হবে। ভুল হবে। এটা ভুল হবে, শ্রেয়াস কি বলছে, ভুল হবে। ভুল হবে। তার কারণ হচ্ছে এখানে তো অল লিফ যদি ব্রাঞ্চের মধ্যে ঢুকতে চায়, তো এমন তো কোনো বাধা নেই, কোনো তো বাধা নেই, চাইলে ঢুকতেই পারে পসিবিলিটিতে। তো ক্যান নেভার লাগিয়ে আমি ডেফিনিট কনক্লুশনে তো এটাকে আমি ড্র করতে পারবোই না। আচ্ছা, সাম ব্রাঞ্চ ক্যান বি লিফ বলেছে, সাম ব্রাঞ্চ ক্যান বি লিফ, দেখো তো এটা হতে পারে নাকি, হুম। সাম ব্রাঞ্চ ক্যান বি লিফ, এটা শ্রেয়াস বলছে হতে পারে। দেবাঞ্জন কি বলছো, হ্যাঁ হতে পারে। সাম ব্রাঞ্চ ক্যান বি লিফ ডেফিনেটলি হতে পারে। অনলি টু। অনলি টু এখান থেকে ফলো হবে, অনলি টু এখান থেকে ফলো হবে। এই সানুরুবার কি খবর, সানুরুবা তো আজকে একদমই চুপ আছে, শুনছো তো? আছে, যাক, ও থাকলেই আমি খুশি, ও থাকলেই ভালো, কারণ ও ফলো করে, আমি এটা দেখেছি। ও কিন্তু চুপ থাকে মানে এমন নয় যে ও কিছু ফলো করছে না, তা নয়, কিন্তু ও কিন্তু ফলো করে। ওকে।
তো পরের কোশ্চেনটা দেখছি। সানুরূপা, তোমার কোনো ডাউট হলে কিন্তু অবশ্যই জানাবে, কারণ তুমি না কিছু বললে আমি ধরবো তুমি কিছু বুঝছো, ঠিক আছে? নো টাইম ইজ ক্লক, তাহলে টাইম এখানে আসছে আর ক্লক এখানে আসছে, তো টাইম আর ক্লক কিন্তু এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ক্রস করে দিলাম। ভেরি গুড। অনলি আ ফিউ ওয়ালস আর ক্লক, সাম ওয়ালস আর ক্লক, এবং সাম ওয়ালস এর কিছু পার্ট আবার হচ্ছে ক্যান্সেলও থাকবে ক্লক থেকে, এটাও বাদ গেল। অনলি ওয়াল ইজ স্মল, অনলি ওয়াল ইজ স্মল, তার মানে কি হবে বলো তো এটা? অল স্মল ইজ ওয়াল, হ্যাঁ অল স্মল ইজ ওয়াল, এবং শুধু এখানেই শেষ নয়, স্মল উইল বি রেস্ট্রিক্টেড ফ্রম এভরিওয়ান, হ্যাঁ স্মল হ্যাঁ কিন্তু আর কারোর সঙ্গে টাচ হবে না, আমি বলেছিলাম কিন্তু অনলি কন্ডিশনের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বলেছে? সাম ওয়ালস আর টাইম, সাম ওয়ালস আর টাইম, এটা কি হবে বলো তো? সাম ওয়ালস আর টাইম, হ্যাঁ হতে তো পারে দাদা। এটা ইটার অন হচ্ছে আমার পুরোটা করে, না ইন্ডিভিজুয়ালি বলো অত। ইন্ডিভিজুয়ালি না হচ্ছে, রং। আহ, দেবা তোমার নামটা ভুলেছি, দেবার্ঘ বলে ফেলছি বারবার, দেবাঞ্জন, একই দেবাঞ্জন, রকম হ্যাঁ। আমাদের নাম দুটো, অঞ্জন হ্যাঁ, আছে। হ্যাঁ সেই। তো সাম ওয়ালস আর টাইম, সাম ওয়ালস আর টাইম, দেবাঞ্জন বলছে রং হচ্ছে, শ্রেয়াস কি বলছে? বলছি দাদা একটু দাঁড়াও। তুমি ভেবে বলো, ভালো করে বলো ভেবে। না রং হচ্ছে দাদা। অবশ্যই রং হবে, তার কারণ হচ্ছে সাম ওয়ালস আর টাইম মানে হচ্ছে ডেফিনিট কনক্লুশনে বলছে। আমি ডেফিনিট, পসিবল ভাবছিলাম। হ্যাঁ পসিবিলিটি তো লাগানো নেই, তুমি ভাবছো ঠিক, কিন্তু ব্যাপারটার পসিবিলিটি লাগানো নেই, ওই জন্য আমরা কিন্তু এটা রংই করব। হ্যাঁ প্রথমে পসিবিলিটি ভেবে বলে ফেলছিলাম, ঠিক আছে। নো টাইম ইজ ওয়াল, নো টাইম ইজ ওয়াল, এটা বললো কি হবে তাহলে? এটা কি রাইট হবে না রং হবে? এটা তো রং হবে। এটা তো রং রং। হবে, বোঝাই যাচ্ছে। এবার ইন্ডিভিজুয়ালি দুটো রং, কিন্তু দেখো সাম আর নো এর কম্বিনেশন হয়েছে, ওয়াল আর টাইম, টাইম আর ওয়াল সেম সেম এলিমেন্ট, তাহলে এটা কি হবে? আইদার আর হবে, অপশন নাম্বার সি। পরেরটা করি। সাম ফ্রুটস আর সিড, চলো সাম ফ্রুটস আর সিড, ভেরি গুড, এটা হয়ে গেল। আচ্ছা, নো সিড ইজ ফ্লাওয়ার, আচ্ছা ফ্লাওয়ার বলেছে, তাহলে এটাকে এফ আর করে দিচ্ছি, নো সিড ইজ ফ্লাওয়ার, এটাকে এফ এল করে দিচ্ছি, এফ এল, এটাকে কেটে দিলাম, চলো। আচ্ছা, উম হয়ে গেল। অনলি আ ফিউ ফ্লাওয়ার্স আর ফ্রুট, আচ্ছা, আচ্ছা, ঘুরিয়ে আবার ফ্লাওয়ার্স আর ফ্রুট করেছে, তাহলে এবার কি করতে হবে? এরকম টাইপের থাকে, অনেক সময় ধোকা দিয়ে দেয় আমাদেরকে, তো আমাকে আঁকাটা একটু অন্যরকম ভাবে করতে হবে। হুম বলেছে অনলি আ ফিউ ফ্লাওয়ার্স আর ফ্রুট, তো ফ্লাওয়ার্সকে আমি এখানে আঁকছি, ফ্লাওয়ারের সঙ্গে অনলি আ ফিউ কারেকশন দেখিয়ে দিচ্ছি এখানে। আর বলেছিল কি বলেছিল? নো সিড ইজ ফ্লাওয়ার বলেছিল, তো এই ফ্লাওয়ার আর সিডটাকে এখান থেকে আমি না করে দিচ্ছি, নেতিবাচক করে দিলাম, এরকম করে আঁকতে হবে, ঠিক আছে? হুম। সাম ফ্রুটস আর সিড ইজ নট আ পসিবিলিটি, সাম ফ্রুটস আর সিড ইজ নট আ পসিবিলিটি, বলো তো এটা কি হচ্ছে? কারেক্ট হবে না ভুল হবে, মানে কারেক্ট হবে না রং হবে? রং হবে। আচ্ছা, দেবাঞ্জন কি বলছে? Some fruit or, some fruits and seed, it's not a possibility. না ভুল আছে। ভুল আছে। আচ্ছা, সেকেন্ড প্রজেকশনটা বলো, নো ফ্রুট ইজ ফ্লাওয়ার, এটা কি হবে? না এটাও ভুল আছে। ভুল, এটাও ভুল। নো ফ্রুট ইজ ফ্লাওয়ার তো ডেফিনেটলি ভুল আছে, কারণ সাম ফ্রুট ইজ ফ্লাওয়ার তো আমি দেখতেই পাচ্ছি, তাহলে এখানে নো লাগানোর কি মানে? কিন্তু কনক্লুশন ওয়ানটা কিন্তু কারেক্ট আছে। ভালো করে বুঝবো একটা জিনিস, সাম ফ্রুটস আর সিড ইজ নট আ পসিবিলিটি, নট আ পসিবিলিটি মানে কি? এটা থাকা না থাকার কোনো মানেই হয় না এটা। ডেফিনিট কনক্লুশন। এক্স্যাক্টলি, নট আ পসিবিলিটি মানে হচ্ছে এটা একটা ডেফিনিট কনক্লুশন, আর যদি ডেফিনিট কনক্লুশনের বিচারে দেখা হয় সাম ফ্রুটস আর সিড, তো সাম ফ্রুটস আর সিড তো অলরেডি হয়েই আছে, তো যেটা হয়ে আছে সেখানে আমি পসিবিলিটি লাগাবো না, তাই জন্যই বলেছে নট আ পসিবিলিটি, হ্যাঁ কি না? সাম ফ্রুটস আর সিড ইজ নট আ পসিবিলিটি, তার মানে এটা কারেক্ট, যেহেতু সাম ফ্রুট আর সিড অলরেডি হয়ে আছে। বোঝা গেল? ইনিশিয়ালি এখন ডাউট লাগবে, মনে হবে এটা তাহলে কি হচ্ছে, তবে নট এ পসিবিলিটি কেস আমার যতদূর মনে পড়ছে তোমাদেরকে কোন একটা পয়েন্টে যখন আমি করাচ্ছিলাম, মনে হয় আমি এটা করিয়েছিলাম, আমার যতদূর মনে আসছে। ওকে, জাস্ট আ মিনিট। তাহলে অপশন এ হচ্ছে, তাই তো? হুম
আমি কি হুম করেছি, আমি ডেফিনিটটা আমি তোমারটা দেখছি না, আমি কোয়েশ্চেনটা জুম করেছি। হুম এবারে যখনই ওই ফ্লাওয়ারটাকে ওইদিকে নিয়ে গেলাম না, আর হুম সেকেন্ড পয়েন্টটা আর করিনি তো, হুম যে ওই হ্যাঁ। ফ্রুট আর সিডের যে সাম রিলেশন ওটা ডেফিনিটে করিনি, ওই জন্য ভুল বলছিলাম। না, ওটাই চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ মানে ওইদিকে যেহেতু পাঠাতে হবে। হুম, চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা চলে দেখো 34টা করি এখান থেকে, বলছে অনলি আ ফিউ চেয়ার্স আর বেঞ্চ। চলো, অনলি আ ফিউ চেয়ার্স আর বেঞ্চ, তো সাম চেয়ার্স, এখানে সাম বেঞ্চ, আর এখানে অনলি আ ফিউ এখান থেকে চাপিয়ে দিলাম। ভেরি গুড। সাম বেঞ্চেস আর ডেস্ক, তো সাম বেঞ্চেস আর ডেস্ক এখানে করে দিলাম। সাম টেবলস আর চেয়ার, তো সাম টেবলস আর চেয়ার এটাও এখানে চাপিয়ে দিলাম। চলো, অল বেঞ্চেস ক্যান বি টেবিল, বলো তো দেখি অল বেঞ্চেস ক্যান বি টেবিল এটা হবে নাকি? হ্যাঁ হবে। হবে বলছে। শ্রেয়াস কি বলছে? অল বেঞ্চেস ক্যান বি টেবিল। হ্যাঁ হবে হবে হবে। শ্রেয়াস কি বলছে? হবে হবে দাদা, আমি মাইক অন করতে ভুলে গেছি। হ্যাঁ, ভাবছিলাম যে মাইক অন করতে ভুলে গেছি, এটা হবে, ডেফিনেটলি হবে। সাম ডেস্কস আর চেয়ার ইজ এ পসিবিলিটি, এটা কি হবে? সাম ডেস্ক আর চেয়ার, হ্যাঁ হবে। হবে। দেবাঞ্জন কি বলছে? হবে হবে। ডেফিনেটলি হবে, দুটোই হবে। পসিবিলিটিতে দুটোই হবে, কারণ এখানে কোনো রেস্ট্রিকশনস বলা নেই এদের মধ্যে, ডাইরেক্ট রিলেশনে বলা নেই, তাই পসিবিলিটি আমরা লাগাতেই পারি। বোথ Yes. ফলোজ এখান থেকে, অপশন ই বোথ ফলোজ। পরেরটা বলছে সাম ফ্ল্যাটস আর ফ্লোর, তো সাম ফ্ল্যাটস এফএল করে দিলাম, সাম ফ্ল্যাটস আর, না এফএল করলেও এখানে হবে না, সাম ফ্ল্যাটস আর ফ্লোর পুরোটাই লিখতে হবে, এখানে শর্টে লেখা যাচ্ছে না। যাই হোক, অনলি আ ফিউ গ্রাউন্ডস আর ফ্লোর, অনলি আ ফিউ গ্রাউন্ডস, এখানে জিআর করছি, অনলি আ ফিউ গ্রাউন্ডস আর ফ্লোর, অনলি আ ফিউটা যার উপর থাকবে এই কাটাকুটিটা তার উপর চাপবে, এটা সাবধানে। আচ্ছা, অল গ্রাউন্ডস আর নাট, অল গ্রাউন্ডস আর নাট, সমস্ত গ্রাউন্ডস হচ্ছে নাটের মধ্যে আছে, এটা হয়ে গেল। তবে কনক্লুশন দেখি, অল গ্রাউন্ডস আর ফ্লোর ইজ এ পসিবিলিটি, দেখো তো অল গ্রাউন্ডস আর ফ্লোর ইজ এ পসিবিলিটি এটা হবে নাকি? হবে না হবে না। দেবাঞ্জন কি বলছে? দাঁড়াও দেখছি এটা, যেন কনক্লুশনটা আসলে খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেল আমার। এতটা জুম আউট করেছি তো, একটু কারসার দিয়ে দেখাবে conclusion? আচ্ছা, অল গ্রাউন্ডস আর ফ্লোর। এই যে এটা, হ্যাঁ এটা দেখেছি, অল গ্রাউন্ডস আর ফ্লোর, এটা ইজ আ পসিবিলিটি না, অলরেডি তো আছে, ভুল। হ্যাঁ এক্স্যাক্টলি। ভুল হবে। ফিউ গ্রাউন্ড ইজ ফ্লোর। হ্যাঁ, তো অল গ্রাউন্ডস আর ফ্লোর ইজ এ পসিবিলিটি, তো কি করে হতে পারে, কারণ অনলি এ ফিউ এর জন্য গ্রাউন্ডের কিছু পার্ট তো ফ্লোরের সঙ্গে রেস্ট্রিক্টেড আছে, তো অল গ্রাউন্ড তো ফ্লোরের মধ্যে ঢোকার চেষ্টা করলেও পারবে না, তো অবভিয়াসলি পসিবিলিটি এটা কিন্তু হবে না, এটা রং হবে। হুম, সাম ফ্ল্যাটস আর গ্রাউন্ড, সাম ফ্ল্যাটস আর গ্রাউন্ড এটা হবে নাকি বলো? না না না। এটাও রং হবে, কারণ ফ্ল্যাটস আর গ্রাউন্ড এটা ডেফিনিট কনক্লুশন বলছি, কিন্তু এটা ফ্ল্যাট আর গ্রাউন্ডে কোনো ডাইরেক্ট কিছু বলাই নেই এখানে, তো কি করে ডেফিনিট বলবো? তো নাইদার নট, এখানে অপশন ডি হবে অ্যান্সার, নাইদার ওয়ান নট টু ফলোস। ওকে। আইদার না। আচ্ছা, এই 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 প্রথমটায় আর বলেছি, যদি ক্যান বি বলতো তাহলে কি হতো? অল গ্রাউন্ডস আর ফ্লোর, না, আর ফ্লোর না, অল গ্রাউন্ডস ক্যান বি ফ্লোর ইজ আ পসিবিলিটি, এরকম কিছু হতে পারে? অল না, ক্যান বি বলা মানে হতো তোমার, ক্যান বি আর পসিবিলিটিতে একসঙ্গে লাগানোর কোনো মানে নেই, ক্যান বি আর পসিবিলিটি তো একই জিনিস। আচ্ছা। ওকে, এবার দেখি কি বলেছে 36 নম্বর আর এই 40, দুটো কোশ্চেন আছে, দেখি 36 এর কোশ্চেনটাকে দেখি। 36 এর কোশ্চেন একটু জুম করে নিতে পারো, ছোট ছোট করে দেখাচ্ছে। 6% হ্যাঁ ইট ডিফারেন্ট নাম্বার অফ এগস ইন এ মান্থ, ভালো কথা, 6 জন আছে, বিভিন্ন এক মাসে বিভিন্ন রকম সংখ্যায় ডিম খায়। বি ইটস লেস নাম্বার অফ এগস দেন বোথ ই অ্যান্ড এ, আচ্ছা এটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, বেশি থেকে কম এরকম অর্ডারে সাজাতে হবে। তো বলছে বি ইটস লেস নাম্বার অফ এগস দেন বোথ ই অ্যান্ড এ, মানে বি হচ্ছে ই আর এ এর থেকে উভয়ের থেকেই তোমার কম খায়, অর্থাৎ ই আর এ দুজনেই হচ্ছে বি এর থেকে এগিয়ে থাকবে, এটা আমি আপাতত নোট রাখলাম। বাট ডাজ নট ইট লিস্ট নাম্বার অফ এগস, কিন্তু বি কি করছে, একদম লিস্ট, লিস্ট মানে একদম কম যে খাচ্ছে তা কিন্তু নয়, মানে বি এর পরেও কিন্তু কেউ না কেউ থাকছে, বি একদম শেষে তলানিতে গিয়ে থাকবে না, 6 জন পার্সনের এখানে হিসাব হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। ডি ইটস মোর এগস দেন বি, আচ্ছা ডি কি করে, ডি ইটস হচ্ছে মোর এগস দেন বি, মানে বি এর থেকে বেশি খায়, ভালো কথা, বাট লেস দেন এ, কিন্তু এ এর থেকে আবার কম খায়, মানে এ হচ্ছে ডি এর আগে থাকবে, বি হচ্ছে বি এর মানে বি হচ্ছে ডি এর পরে থাকবে, এরকম করে হিসাবটা করে নিলাম। আচ্ছা, সি ইটস মোর এগস দেন ই, সি আবার কি করে, সি হচ্ছে ই এর থেকেও বেশি খায়, ভালো কথা, সি হচ্ছে ই এর থেকে বেশি খায়, মেনে নিলাম। নাম্বার অফ পার্সন ইটস লেস এগ দেন ডি is same as number of person eating
মোর এগস দ্যান এ, মানে ডি এর থেকে কম খায়, অর্থাৎ ডি এর পরে যতজন থাকবে ততজন কি হচ্ছে সমান হবে কার সাথে, সেম অ্যাজ নাম্বার অফ পার্সন ইটিং মোর এগস দ্যান এ, মানে এর থেকে বেশি যারা খায়, অর্থাৎ এর আগে যারা থাকবে ডি এর পরে যারা খাবে তারা সমান সমান হবে। বোঝা গেল? এটা একটা কনক্লুশন এখান থেকে বেরোচ্ছে। F eats 14 eggs, which is 8 less than the person who eats the highest number of eggs. তাহলে F কটা খায়? F হচ্ছে 14টা ডিম খায়, এটা লিখে রাখলাম। F হচ্ছে 14টা ডিম খায়। আর সব থেকে হাইয়েস্ট যে সে কটা খায়, বলেছে F eats 14 eggs, which is 8 less than, মানে সব থেকে হাইয়েস্ট যে খায় তার থেকে 8টা কম। তার হাইয়েস্ট যে খায় তার 8টা বেশি খাবে, তো 14 থেকে 8 বেশি মানে 22টা এগ খাবে সে। বোঝাই যাচ্ছে এখান থেকে। আজ যদি ব্যাপারটা ক্লিয়ার দাঁড়ালো এবং হোল ক্লুটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো একটা জিনিস কি বোঝা যাচ্ছে, তোমার ই আর এ দুজনেই তোমার ডি এর আগে এই বি এর আগে থাকবে, এইটা বোঝা যাচ্ছে। আর সেরকম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। একটা জিনিস করি, 1 2 3 4 5 6 এরকম করে সাজালাম। এবার একটা জিনিস উম দেখো, বলেছে ডি এর পরে যতজন থাকবে এর আগে ততজন থাকবে, তো ডি এর পরে দেখো বি থাকবে বলেছে, রাইট? আবার বি এর পরেও কেউ না কেউ থাকবে, তো ডি কে একদম লাস্টে তো আমি রাখতে পারবো না, তার কারণ ডি এর পরে বি করার জায়গা নেই। আচ্ছা, ডি কে এখানেও রাখতে পারবো না, এখানেও রাখতে পারবো না, কারণ ডি এর পরে এখানে বি রাখলে পরে বি হচ্ছে লাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু বি এর পরেও লোক থাকবে, এটা কিন্তু বলেছে। তাহলে কাজ করে আমি ডি কে এখানে রেখে ট্রাই করি, একটা কন্ডিশন আমি ডি কে এখানে রাখি, ভালো কথা। ডি কে যদি আমি এখানে রাখি, তাহলে এক ঘর দু ঘর পড়ে রইলো, তাহলে এক ঘর দু ঘর আগে এ কে আমাকে এখানে রাখতে হবে, কারণ ডি এর পরে যতজন এর আগে ততজন এটা বলে রাখা হয়েছিল। আর একটা প্রজেকশন আমি ধরার চেষ্টা করছি, ডি কে এখানে রেখেছিলাম। আচ্ছা, সাপোজ আমি যদি তোমার ডি কে এখানে রাখতে চাই, এই যে এই জায়গায় রাখতে চাই এক ঘর দু ঘর ছেড়ে, তাহলে এক ঘর দু ঘর ছেড়ে এ কে আমাকে এখানে রাখতে হবে, ভালো কথা। কিন্তু না, তা হবে না, কারণ এ সবসময় ডি এর আগে থাকবে, তাহলে এই প্রজেকশনের কোনো মাথা ছাতা নেই, একমাত্র এই প্রজেকশনটাই কারেক্ট। আর কোনোভাবে প্রজেকশন এখানে আনা যাবে না, ঠিক আছে? এই একটাই প্রজেকশন এখানে হবে, বোঝা গেল? কারণ এ তো সবসময় ডি এর আগে থাকবে। বাকি ডি কে আমি যদি আগে এগোতে শুরু করি, মানে সাপোজ যদি ডি কে আমি এখানে রাখি তাহলে এ পিছনে চলে আসবে, ডি কে যদি এখানে রাখি তাহলে এক ঘর বাদে এ পিছনে চলে আসবে, যেটা সম্ভব নয়। তাহলে একটা কাজ করি, এই প্রজেকশনটাকে আমি একটা কপি করে রাখলাম, ভালো কথা। ডি এর পরে কোথাও বি থাকবে, এখানে বি বসালাম, ডি এর পরে কোথাও বি থাকবে, এখানে বি বসালাম। আচ্ছা, বি এর আগে ই আর এ দুজনেই থাকবে, তাহলে এর আগে কোথাও ই থাকা উচিত, আবার ই এর আগেও তোমার সি থাকা উচিত। তো বি এর আগে তোমার বলছে এ থাকবে, এ তো নয় হলো, বি এর আগে কোথাও ই থাকবে, তো বি এর আগে ই থাকা মানে ই কে সবার প্রথমে করতে পারবো না, কারণ ই এর আগে সি কেও রাখতে হবে। তো ই এখানে রাখলাম, সি কে এখানে রাখলাম, আর বাকি এফ এখানে চলে আসলো, তো দেখো পুরোটাই সলভ হয়ে গেল, আর প্রজেকশন লাগলোই না এখান থেকে। এফ খায় 14খানা ডিম, আর সি হচ্ছে সব থেকে হাইয়েস্ট, তাহলে সি খাবে 22খানা ডিম, হয়ে গেল, পুরো প্রজেকশন কমপ্লিট। এগুলো ন্যাচারালি খুব ইজি হয় এই কোশ্চেন গুলো। তো বলছে হু অ্যামং দ্য ফলোইং পারসন এট দ্য লিস্ট নাম্বার অফ এগ, সব থেকে কম কে খায়, সব থেকে কম খায় এফ, খায় সব থেকে কম, অপশন নাম্বার সি হয়ে গেল। হোয়াট ইজ দ্য পসিবল নাম্বার অফ এগস এট বাই বি, বি সম্ভাবনা বলছে কতগুলো এগস খেতে পারে, দেখো 22টার থেকে কম খাবে কিন্তু 14টার থেকে বেশি খাবে বি, হ্যাঁ কি না? এবার অপশনে দেখি, দেখো 22 থেকে 14র মধ্যে হবে ওর অ্যান্সারটা, দেখো 13 তো হতে পারবে না, বলো? 16টা হতে পারে। 16টা হতে পারে, 24ও হবে না, 13ও হবে না, তো 16 অপশন নাম্বার বি হয়ে যাবে এখান থেকে 16। বলছে ইফ দ্য সাম অফ এগ ইটেন বাই ডি এন্ড এ হচ্ছে 42, মানে ডি প্লাস এ বলেছে কত 42, 42 খানা এগস নিচ্ছে, খুব ভালো কথা। এন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এগস এড বাই বি এন্ড এফ হচ্ছে 5, বি আর এফ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, তাহলে বি এর এগস কত আমি বলতে পারবো। এফ হচ্ছে 14 খানা খেলে বি হচ্ছে 5টা বেশি খাবে ওর থেকে, কারণ বি ওর থেকে বেশি খায়, বি 19টা খাবে। তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এগস ইটেন বাই এ এন্ড বি, তাহলে এ আর বি হচ্ছে কটা ডিম খেয়েছে এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এটা তো একটুখানি কেমন হয়ে গেল কোশ্চেনটা। ইফ দ্য সাম অফ এগ এট বাই ডি এন্ড এ হচ্ছে 42, আমাকে আর কিছু ইনফরমেশন দিয়েছিল নাকি? এক মিনিট, না। এফ ইটস 14 eggs which is 8 less than who eats, ও সরি, মাই ব্যাড, ভালো করে পড়বো ক্লুটা, দেখেছো? আমি এত বছর ধরে প্র্যাকটিস করছি তাও আমার সিলি মিস্টেক হচ্ছে, ভাবো। এফ ইট 14 eggs which is 8 less than the person who eats third highest number of eggs, নাকি হাইয়েস্ট? তাহলে এফ 14টা খায়, তার থেকে 8টা বেশি, 22টা এগ কে খাবে বলো তো, যে থার্ড হাইয়েস্ট? এই 22টা এগ এখানে আমরা যাবে না। এতক্ষণ থার্ড কথাটা দেখতেই পাচ্ছিলাম না, আরে আমিও দেখতে হঠাৎ পাইনি। করে যেন ফুটে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই কি থার্ড সেটাই। ছিল ওখানে? থার্ড ছিল, এক্স্যাক্টলি আছে, এই দেখো থার্ড আছে, জুম করে দেখো।
থার্ড আছে ওটা যেভাবে এই। লিখেছি। আর এমন করে দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেনও, তুমি তাড়াহুড়ায় যখন ফ্লোতে পড়তে যাবে তুমি কোনো মতেই ধরতে পারবে না। ওরা এখন এমন করে সেট করে জিনিসগুলো, জানি না কি মানে জাদুঘরি এটা। হুম। তো থার্ড হাইয়েস্ট নাম্বার অফ এগস কে খায়? এ খায়, ওই জন্য এ হচ্ছে 22টা। আর দেখেছো অপশন কোশ্চেনটা করতে গিয়ে ধরা পড়ে গেলাম যে কোথাও ভুল করলাম নাকি, ডি আর এ তো 42, এখান থেকে কিছু হিসাব পাচ্ছি না। এবার দেখো হিসাব পাবো। বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ এগস ইটেন বাই এ অ্যান্ড বি, তাহলে এ আর বি টোটাল কত খাচ্ছে? এ তাহলে 22টা, আর বি এখানে আসছে 19টা, তাহলে 22 আর 19 মানে 22 10 32 আর 41, 41 হচ্ছে, তাহলে অপশন নাম্বার ডি হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি এখান থেকে হবে রাইট অ্যান্সার, 41। ওকে, সহজই ছিল কোশ্চেনটা, বাট মানে একটুখানি তোমার হচ্ছে এখানে আম, হালকা ভুল করে ফেলেছিলাম একটা। যাই হোক, এখানে বলেছে আবার একটা দিচ্ছে 6 মোবাইলস এত এলএমএনওপি কিউ হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ইন ইট। আচ্ছা, এবার কোন মোবাইলে বেশি অ্যাপ্লিকেশন, কোনটাতে কম অ্যাপ্লিকেশন, এটা আমাকে অর্ডারে সাজাতে হবে। এটা ওই একই টাইপের কোশ্চেন। এটা পরে বুঝলাম না, এটা করে নেবো, নিজেরা চেষ্টা করবো। করবে, তাহলে করো, এটা ভেরি গুড, খুব ভালো জিনিস, এটা হোমওয়ার্ক হিসেবে তাহলে রাখলাম, এটা সহজ আছে খুব। এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? তাহলে দুজনে এটা দুটো কোশ্চেন আছে, জাস্ট ট্রাই করবে। হুম। ঠিক আছে, ট্রাই করবো দাদা। ওকে, ঠিক আছে, তো স্ক্রিনশট নিয়ে নিয়েছো, তাহলে আমি ক্লোজ করবো এটা এখান থেকে। আমি নিলাম। ওকে, তাহলে তুমি তাহলে গ্রুপে একটু দিয়ে দিও, ঠিক আছে? রিজনিং গ্রুপে তুমি একটু দিয়ে দিও, তাহলে রেকর্ডিংটা আমি ক্লোজ করছি।